স্ক্রিন শেয়ার কি করা যাচ্ছে? হ্যাঁ ভাই, এখন করা যাচ্ছে। আচ্ছা, আমারটা কি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে। ইনপুট নিব, একটা ইনপুট নিব, তারপরে বলে দিব যে 1 হলে যোগ, 2 হলে বিয়োগ, 3 হলে গুণ। ওকে, আমি এটাকে রান হুম। করছি। আচ্ছা, আহ, আহা আহা, এটা কেটে গেল। কন্ট্রোল জেড চাপেন, চলে আসবে কন্ট্রোল জেড। ওকে, হ্যাঁ ঠিক আছে। এই যে আমি 10, আমি বলেন ভাই কোনটা করব? গুণ করে দেখান। আচ্ছা 3, এই যে ভাই হয়েছে। আচ্ছা, আর মনে করেন যে 2টা নাম্বার দেন, একটা হচ্ছে 200। আরেকবার রান করেন প্রোগ্রামটা, এখান থেকে তো রান না করলে আসলে ইনপুট দেওয়া যায় না। আরেকবার, হুম হুম। একটা নাম্বার 200, আরেকটা নাম্বার হচ্ছে 0, এবার দেন হচ্ছে 4। আচ্ছা, প্রোগ্রাম ঠিকই আছে মোটামুটি, শুধু এই কেসটা মানে হ্যান্ডেল করতে পারে না আপাতত। মানে 0 দিয়ে ভাগ করলে তো আসলে ইরর দেখাবে, এটা স্বাভাবিক, কিন্তু এই হুম হুম। ইররটাকে হ্যান্ডেল করা যায়। সেটা কিভাবে ভাই? হ্যাঁ, সেটা দেখাবো আমরা ধীরে ধীরে, ওকে, যেটা একটু অ্যাডভান্স। আচ্ছা, একজন ঠিক লিখেছেন আছে যে ভাই। আমরা সার্টিফিকেট পাইনি। সার্টিফিকেট গুলো আসলে পাবেন ওয়ার্কশপের শেষে, ওয়ার্কশপের শেষ হওয়ার অন্তত 4-5 দিন পর। এখন সার্টিফিকেট পাবেন না, সব একসাথে পাবেন। ওই যে একজন কোশ্চেন করেছেন, তার জন্য এই উত্তর। আচ্ছা, আমরা তাহলে কতদিনের রিক্যাপ গুলোতে ধীরে ধীরে যাই। আচ্ছা, আর কেউ কি করেছেন দেখাতে পারেন? জি ভাই, আমি করেছি, দেখাবো। জি, আজকে আমরা এটা সলভ করব একটু অন্যভাবে। শেষে মনে করতে পারেন যে এটা যেন দেখাই। আচ্ছা, রান করে দেখান। ভাই কি করে দেখাবো আপনি? গুণ করে দেখান। সরি, আমি মনে হয় ভাগ করে দিয়েছি। রিরান অসুবিধা নেই। করছি। হুম, জি ভাই। আচ্ছা। এরকম ভাবে আপনারা বিকাশ অ্যাপের মতো অ্যাপ বানাতে পারেন, যেখানে মনে করেন যে একটা আইডিয়াটা এরকম যে প্রথমে আপনাদেরকে দেখাবে, মনে করেন যে ওয়েলকাম টু বিকাশ অ্যাপ, বা ওয়েলকাম টু, আপনার একটা নাম দিলেন সেই অ্যাপ, সেখানে আপনি ডিপোজিট করতে পারবেন, আবার টাকা দিতে পারবেন, টাকা তুলতে পারবেন, প্লাস মনে করেন যে কত টাকা আছে, কারেন্ট ব্যালেন্স, এটাও দেখতে পারবেন। এরকম ছোট ছোট অ্যাপ বানানোর উপরে চেষ্টা করতে পারেন। মানে এটা এমনি একটা উদাহরণ দিলাম, এরকম অ্যাপস বানানোর চেষ্টা করতে পারেন পরে। মনে করেন যে 1 দিলে আমার, মনে করেন যে মেইন টাকা ফার্স্টে আছে 0, এখন আমাকে বললো যে আমি হচ্ছে 5 টাকা রাখতে চাই। ও যখন 1 চেপে 5 দিবে, তার মানে আমি আমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে, 0 টাকা আছে, তার সাথে এখন 5 যোগ করবো, তাহলে আমার 5 টাকা হলো। পরের বার বলবে যে আমি হচ্ছে 10 টাকা তুলতে চাই, তখন দেখবো যে আমার তো 5 টাকা আছে, আর তুলতে চাচ্ছে 10 টাকা, এটা তো হয় না। তখন যখন দেখবো যে আমার কাছে যে টাকা আছে তার থেকেও বেশি টাকা তুলতে চাচ্ছে, সে সময় বলবো যে না, এত টাকা তো তোলা যাবে না, তোমার তো এত টাকা নাই। এরকম ভাবে আমরা ইফ এলস দিয়ে এটা কি করা সম্ভব? হম, কি মনে হয়, মানে আপনারা কেউ কি এটা বানাতে পারবেন? এখন না, মানে পরে? জি ভাই পারবো। জি ভাই, পারবো ইনশাল্লাহ, চেষ্টা করি। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, যদি আমি কোনো কোড লিখি, লেখার পর আমি এটা কোনো যদি ফ্রেন্ডকে পাঠাতে চাই, গিটহাব হুম, ব্যতীত অন্য কোনো অপশন আছে যে খুব সহজেই আমি ওকে প্রোগ্রামটা দিলাম, ও রান করে দেখলো ওর পিসিতে? হ্যাঁ, এরকম অনেক প্ল্যাটফর্মই আছে, আইডিওন আছে, পেস্ট, উবুন্টু বিন, এরকম অনেক জায়গা আছে যেখানে আপনি ওই কোডটা কিছুক্ষণের জন্য পেস্ট করে ওই লিঙ্কটা শেয়ার করে দিলে পেয়ে যাবে কোডটা, এরকম। আমাকে একটু গিটহাবে, আরেকবার বলবেন, একটু এই যে মেসেজে, তাহলে আমি একটু আচ্ছা, দেখে নিতাম। আপনার কি গিটহাব আছে?
গিটহাব থাকলেও ভাই ওটা আমি ইউজ করতে জানি না ঠিক মতো। আচ্ছা, কিভাবে ইউজ করবেন ওটা আমি আজকে দেখাই দিচ্ছি। খুব সহজে পাইচার্ম ইউজ করলে ওই যে কাজটা আপনি করতে চাচ্ছেন ওই কাজটা অটোমেটিক পাইচার্ম করে দিবে আপনাকে। ঠিক আছে ভাই, দেখাচ্ছি। ওটা অনেক ভালো হবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার মনে হয় দেখা যাচ্ছে না, না? যে স্ক্রিন শেয়ার দিই, মনে করেন যে আজকে ডে 4, আমি একটা ফাইল খুলি। মনে করেন যে একটা কোড লিখেছেন। হ্যালো, জি, একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই 5 দিনের কোর্সে তো আসলে কেউ এক্সপার্ট হওয়া সম্ভব না। একটা আইডিয়া পাবে, কিছু বেসিক ধারণা পাবে। তো যেটা হলো যে যদি একটা সেশন থাকতো যে কিভাবে আমরা এই কোডগুলোকে, যেগুলো যে প্লাস মাইনাস, যেমন আজকে একটা ক্যালকুলেটরের সুন্দর উদাহরণ দেখলাম, এইটাকে যদি ইউজার ইন্টারফেস দিয়ে কানেক্ট কিভাবে করে, বা মানে জাস্ট কনসেপ্টটা যদি জানা যায়, তাহলে যে কোনো কিছু ডিজাইন করতে, বা যেমন আপনি একটা অ্যাপের কথা বললেন, অ্যাপের যেই আমরা তো ইউজার ইন্টারফেসে খালি বাটন দেখি, চাপ দিই, ব্যাকএন্ডে কাজ করে প্রোগ্রামগুলো। তো এই কনসেপ্ট গুলো জানতে পারলে এবং ওয়েবে কিভাবে এটা কাজ করবে, কিছুটা যে গিটহাবে যেটা দেখাবেন বললেন, এখানেও কিছুটা হয়তো পাবো, তাহলে বোধহয় আমাদের চিন্তা করতে সুবিধা হবে ফার্দার। এইটা দেখাবো হচ্ছে আসলে ডে 5 মানে আগামীকাল। আগামীকালে আমরা প্রোগ্রামিং খুবই কম করব। আগামীকালে আমরা আসলে দেখবো যে কিভাবে আমরা একটা অ্যাপস বা একটা প্রোগ্রাম বানানোর জন্য চিন্তা করতে পারি। হ্যালো ওয়ার্ল্ড থেকে শুরু করে আমরা কিভাবে একটা প্রোগ্রাম বানানোর একটা চিন্তা করতে পারি, মানে ডেভেলপ করতে করতে করতে, এটাই দেখবো। আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কথা যারা বললেন, অনেকে হয়তো বুঝতে পারেনি, সেটা হচ্ছে যে উম, আমরা এখন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেখানে কি করছি, এরকম টার্মিনালে রান করছি, রান করে 2 2 1 এরকম ইনপুট লিখছি, আউটপুট পাচ্ছি। কিন্তু আমাদের প্রোগ্রাম তো আসলে এরকম কালো একটা টার্মিনালের মধ্যে সবসময় রান করি না। আমাদের প্রোগ্রাম হয় পাইচার্মের মতো, অথবা মনে করেন যে অন্যান্য প্রোগ্রাম যেরকম হয়, একটা সুন্দর ইউজার ইন্টারফেস আসে, যেখানে আমরা এখানে ওখানে ক্লিক করতে পারি, কল দিতে পারি। তো এইরকম ছবিওয়ালা ইন্টারফেস আমরা কিভাবে বানাতে পারি সেটা সম্পর্কে জানতে চেয়েছেন। এটা আসলে একটু অ্যাডভান্স, তবে আমরা পাইথন দিয়ে করতে পারি, ছোট ছোট ইউজার ইন্টারফেস তৈরি করতে পারি, যেরকম তার জন্য কিছু মডিউল আছে, টকিন্টার বা PyQt5। এছাড়াও আপনারা যদি জাভাস্ক্রিপ্ট পারেন তাহলে এই পাইচার্মের মতো অ্যাপসও বানাতে পারবেন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন। তো সেগুলো আমরা কালকে আসবো। এখন যেটা দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা গিটহাবে এটা সেভ করতে পারি, সেজন্য একটা টেস্ট করে নিই ফার্স্টে। হ্যাঁ, কাজ করছে। হ্যাঁ, মনে করেন যে একটা প্রোগ্রাম লিখেছেন, হ্যালো, তারপরে আর কি আর কি মনে করেন মিয়াও। এখন এই প্রোগ্রামটা আপনি কাউকে সেন্ড করতে চান, তো কি করবেন? সেজন্য পাইচার্মে যে ফার্স্টে আমি রাইট ক্লিক করছি, এবং রাইট ক্লিক করার পরে যাচ্ছি ক্রিয়েট জিস্ট নামে একটা অপশন আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, যাচ্ছে। জি ভাইয়া, জি ভাইয়া। ক্রিয়েট জিস্টে ক্লিক করছি। ক্রিয়েট জিস্টে ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা অপশন আসবে। প্রথমে আপনাদের আসবে না, কারণ প্রথমে আপনাদের কাছে চাইবে যে তোমার গিটহাবের ইমেল দাও, গিটহাবের পাসওয়ার্ড দাও, এরকম চাইবে। এরপর আমরা যেটা করব যে আমরা যে ফাইলটা পাঠাতে চাচ্ছি, মানে এই কোডটা পাঠাতে চাচ্ছি, এই কোডটা একটা ফাইল নেমে সেভ করব। ফাইল নেমের নাম যা মন চায় তাই হতে পারে। ডট পাই না দিলেও, ডট পাই দিলে সুবিধা, তাহলে প্রোগ্রামটা অনেক সুন্দর করে সাজানো থাকে, ওরা বুঝতে পারে যে পাইথন কোনো প্রোগ্রাম রাখা হয়েছে। ডেসক্রিপশনে মনে করেন দিলাম যে দিস ইজ এ টেস্ট ফাইল। এখন আপনি যদি কপি ইউআরএল এর টিক চিহ্ন দেন আর সিক্রেট যদি তুলে দেন, সিক্রেট মানে এটা পার্সোনাল হিসেবে সেভ হবে, আর যদি সিক্রেট না দেন তাহলে এটা হচ্ছে ওপেন, আপনি শেয়ার করতে পারবেন। এখন আমি যদি ওপেন ইন ব্রাউজারে টিক দেওয়া থাকলে যেটা হবে যে আপনি ওকে দেওয়ার সাথে সাথে গুগল ক্রোম অন হয়ে যেখানে কোডটা সেভ হয়েছে সেই জায়গাটা ওপেন হয়ে যাবে, ওপেন ইন ব্রাউজারে যদি ক্লিক দেওয়া থাকে। সিক্রেট মানে তো বললাম যে প্রোগ্রামটা সেভ হবে কিন্তু আপনি কাউকে শেয়ার করলে সে দেখতে পাবে না। আর কপি ইউআরএল যদি টিক দেওয়া থাকে তাহলে যে লিঙ্কটা পেস্ট করলে আপনার ফ্রেন্ড কোডটা দেখতে পাবে, সেই লিঙ্কটা অলরেডি আপনার কন্ট্রোল সি দিলে যে কপিটা হয়ে যায় সেটাও হয়ে যাবে। এখন আমি যদি ওকে চাপ দিই তাহলে আমার গুগল ক্রোম ওপেন হয়ে যাওয়ার কথা, এবং দেখেন যে দিস ইজ এ টেস্ট ফাইল নামে একটা কোড ওপেন হয়ে গেছে। এবং আমি যদি এখন আপনাদের সাথে এটা শেয়ার করি জুম লিঙ্কে, জুম কমেন্টে, তাহলে আশা করি আপনারা এটা দেখতে পাবেন। কেউ একটু টেস্ট করে দেখেন তো যে দেখা যাচ্ছে নাকি।
জি ভাইয়া দেখা যাচ্ছে। এইভাবে আপনারা চাইলে যে কোনো কোড শেয়ার করতে পারবেন। আবার যদি পুরা কোডের যে কোনো একটা পার্ট শেয়ার করতে চান তাও হবে, যেরকম এখানে যদি হ্যালো ওয়ার্ল্ড লেখা থাকে, আমার মনে করেন যে এখানে আরো হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, আমি চাচ্ছি যে অনলি দিস লাইন, মনে করেন যে 4 নম্বর আর 5 নম্বর লাইন আমি শেয়ার করতে চাই। 4 নম্বর আর 5 নম্বর লাইন যদি সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে একই কাজ করি, ক্রিয়েট জিস্ট, এবং তারপরে যদি ওপেন ইন ব্রাউজার দেওয়া কিন্তু ম্যান্ডেটরি না, ওপেন ইন ব্রাউজার দিচ্ছি যাতে আপনারা দেখতে পান যে কোন জায়গায় সেভ হচ্ছে। কপি ইউআরএল দিলে অলরেডি আমার লিঙ্কটা কিন্তু সেভ হয়েছে। আমি এখানে যদি পেস্ট করি, আচ্ছা মনে করেন যে আমি এটা ক্রিয়েট জিস্ট করছি, এখন এই দুটা টিক চিহ্ন দিয়ে এগেইন টেস্ট ওকে দিলাম। এখন আমি যদি কোনো জায়গায় কোনো কিছু পেস্ট করি, মনে করেন এই জায়গায় পেস্ট করছি, দেখেন লিঙ্ক কিন্তু অটোমেটিক পেস্ট হচ্ছে। তার মানে ওই গিটহাবে যে লিঙ্কটা, যেই লিঙ্কে গেলে আমি পাবো, সেই লিঙ্ক অলরেডি আমার কপি ক্লিপবোর্ডে সেভ হয়ে গেছে। এখন যেটা করলাম যে এই 2 লাইন শুধু জিস্টে সেভ করলাম, পুরো প্রোগ্রামের একটা নির্দিষ্ট পার্ট সেভ করলাম। এখন দেখেন যে এই 2 লাইনই কিন্তু সেভ হচ্ছে, পুরো কোড সেভ হয়নি। এইভাবে আপনি চাইলে শেয়ার করতে পারবেন। এই সিস্টেমটা অনেকে করে না, সবাই দেখি যে পেস্ট বিন বা আইডিওন এসবে ইউজ করে, তো এভাবে আপনি ইউজ করতে পারেন। এভাবে যেটা সুবিধা, পাইথন ফাইল হলে পাইথনে যে এরকম রং করা থাকে, প্রিন্ট ফাংশনকে রং করা আছে, মানে দেখেই বোঝা যায় যে এটা পাইথনের প্রোগ্রাম, সেভাবে ওরা রং চং করে সাজায় গুছায় দেয়। এটাই হচ্ছে সুবিধা ডট পাই। এইটা তো এখন আমি পাইলাম, তাহলে এটার আমি রেজাল্টটা কিভাবে দেখবো? আমি কি ডাউনলোড রেজাল্ট করে নিতে হবে? এখানে, হ্যাঁ রেজাল্ট করার জন্য ডাউনলোড করে নিতে হবে। এইখানে রান করতে পারবেন না, রান করার জন্য আইডিওন বা অন্যান্য যেসব অ্যাপস আছে যেখানে মনে করেন যে একই সাথে কোডও করতে পারেন, সেগুলোতে আপনি যদি লিঙ্ক দেন তাহলে হচ্ছে আপনি একই সাথে কোড রানও করে দেখতে পারবেন। আইডিওনটা মনে হয় এটা অনলাইন কম্পাইলার এন্ড আইডি, এইখানে আপনারা কোনো একটা পাইথন কোড করে এটা শেয়ার করতে পারেন। কিভাবে, আমি সাধারণত এটা বেশি ইউজ করি না, কিন্তু এখানে দেখতে পাবেন যে অপশন আছে কপি পেস্ট করার, অনেকেই করে এটা, নোটপ্যাড করে শেয়ার করতে পারবেন একই রকম জিস্টের মতোই, শুধু এখানে আপনি রানও করতে পারবেন এইটাই। আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে, এটা কি বোঝা গেল জিস্ট? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, আমরা এখন যাচ্ছি আমাদের রিক্যাপ। গতদিন আমরা কি কি দেখেছিলাম? গতদিন আমরা দেখেছিলাম যে ম্যাথ একটা মডিউল আছে বা লাইব্রেরি আছে যেখানে আমরা সিল ভ্যালু পাই। সিল অফ 2.5 ইকুয়াল টু কত? 3। তার মানে আমরা হচ্ছে উপরে যে ভ্যালুটা আছে সেটা দেখছি। ম্যাথ ডট ফ্লোর, ফ্লোর অফ 7.9 মানে 7.9 এর নিচে যে ভ্যালুটা আছে সেটা আমরা দেখি। জিসিডি বলেছিলাম যে গ্রেটেস্ট কমন ডিভিজর বা গসাগু, এটা হচ্ছে 12 এবং 16, এই দুটো সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে, এই দুটো সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটা রিটার্ন করে, সব থেকে বড় সংখ্যাটা রিটার্ন করে। যেরকম 12 আর 16কে কিন্তু 2 দিয়েও ভাগ করা যায়, কিন্তু জিসিডি কিন্তু 2 না, জিসিডি হচ্ছে সব থেকে বড় যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে 12কেও ভাগ করা যাবে, 16কেও ভাগ করা যাবে, সেটা রিটার্ন করে। ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, অর্থাৎ 5 থেকে 1 পর্যন্ত যত সংখ্যা আছে সেগুলোর গুণফল রিটার্ন করে। রাউন্ড কি রিটার্ন করে? কোন সংখ্যাকে রাউন্ড ফিগার করে দেয়, পূর্ণ সংখ্যা কাছাকাছি করে দেয়। ভ্যালু। কাছাকাছি ভ্যালু রিটার্ন করে, বা যদি 4.5 এর নিচে থাকে, এটা অ্যাটেন্ডেন্স লিংকে আমি দিয়েছি। না ভাইয়া দেন নাই। আচ্ছা, এটা হচ্ছে আজকে অ্যাটেন্ডেন্সের লিংক। আচ্ছা হ্যাঁ, এখন আমরা রাউন্ড দেখলাম, রাউন্ড আশা করি এগুলো আপনারা বুঝতে পারবেন, সেজন্য বেশি বলছি না। আর এইটার ভ্যালু কত হবে, এ এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু কত হবে? সি ইকুয়াল টু 15, এ ইকুয়াল টু 10। কেউ একজন চেষ্টা করেন দেখি। সবাই চুপ। হ্যালো, আমার ধারণা সবাই 75 ভাইয়া।
75। সবাই অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করছে, 20, একটু সময় দিলে 5 মিনিট আমার মনে হয় ভালো হয়। ঠিক আছে। A equal to 40, B equal to 20, আচ্ছা, a equal to 20, আচ্ছা b equal to আচ্ছা আমি লাস্টের 5টা যোগ করতে ভুলে গেছি, আমি 75 বলেছিলাম, 80 হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, অসুবিধা নেই। মানে আমরা অ্যাসাইনিং কে কিভাবে হচ্ছে এটা বুঝতে পারলেই হবে যে রাইট থেকে লেফট অ্যাসাইন হয়। তার মানে সি এর মধ্যে 15 যায়, 15 এর মধ্যে সি আসে না, বা বি এর ভ্যালু এখানে কত হচ্ছে a+10, a+10 এর যে ভ্যালু সেইটা বি এর মধ্যে যাচ্ছে, ডান থেকে বাম দিকে যাচ্ছে, এইটাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স পূরণ করতে থাকেন, আমি সহজ কিছু বলে থাকি কতদিনের। এটা আমরা দেখেছিলাম ইফ এলস, যে এ যদি হয় 75, এখন আমরা লজিক্যাল রিলেশনাল অপারেটর বা কম্প্যারিজন অপারেটর দিয়ে চেক করতে পারি যে এ কি 50-এর থেকে বড়। যদি হয় তাহলে একটা কিছু প্রিন্ট করবে, যদি না হয় তাহলে আরেকটা কিছু প্রিন্ট করবে। আপনারা কি সবাই অ্যাটেন্ডেন্স পূরণ করছেন? মানে আমি কি সময় দিব? হ্যাঁ হয়ে গিয়েছে, তো করতে তো বেশি সময় লাগে না। আচ্ছা, এখন এরপর আমরা দেখেছিলাম যে আমরা ইফ এলস দিয়ে কোন একটা স্ট্রিং কে আরেকটা স্ট্রিং এর সাথে কম্পেয়ার করতে পারি। ডাবল ইকুয়াল দিয়ে কি হয়? ডাবল ইকুয়ালিটি ইকুয়াল চেক করে। মানে ইকুয়ালস টু, চেক করা যায় এটা ইকুয়ালস টু ওইটা কিনা। নট ইকুয়ালস দিয়ে কি হয়? নট ইকুয়াল টু, এটার বিপরীতে নট ইকুয়াল সাইনটা আসলে কিরকম? এক্সক্লেমেশন মার্ক আর হ্যাঁ, এক্সক্লেমেশন মার্কস এবং ইকুয়াল। আচ্ছা, আমরা একটা কাজ দিয়েছিলাম ক্লাসে, যেটা হচ্ছে একটা পাসওয়ার্ড টাইপ করবে এবং সেটা বড় না ছোট এটা কাউন্ট করবে। তো এই প্রোগ্রামটা এখানে দেওয়া আছে, স্লাইডের সাথে আপনারা পেয়ে যাবেন। এই প্রোগ্রামটা আমি পরে যোগ করেছি, যে অনেকেরই অসুবিধা হয়েছিল গতদিন শেষের দিকে বুঝিয়েছিলাম যে $100 যদি কেউ ইনপুট দেয়, সেখান থেকে আমি ডলার সাইন আলাদা করে কিভাবে বুঝে নিচ্ছি যেটা ডলার, এবং পরে সেটাকে আমি কনভার্ট করছি। এই প্রোগ্রামটা কি বোঝাতে হবে আবার, না বুঝতে পারবেন? একজন বলছিলেন যে বুঝতে পারবো ভাইয়া। আমি এখনো কতদিন এই কারেন্ট চলে গেছিল। তো আপনি এটা দেখে নেবেন, অথবা কতদিনের ভিডিও দেখে নিতে পারেন, অথবা আমি বলতেও পারি এখন। তবে এই প্রবলেমটা বুঝতে পারবেন এরপরে যতগুলো যা পড়ানো হবে ওগুলো এর থেকে আরেকটু হাই লেভেলে। আচ্ছা, এখন আমরা আসছি আমাদের ডে 4-এ, এবং ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রিং এর একটা ফাংশন যেটার নাম হচ্ছে স্ট্রিপ। গতদিনে যেদিন আমি হচ্ছে ডে 2-তে মনে হয় আপনাদের দেখাচ্ছিলাম স্ট্রিং এর বিভিন্ন রকম ফাংশন, যেরকম ইন্ডেক্স 0 দিলে কি হয়, যেরকম মনে করেন যে ওয়ার্ডস ইকুয়ালস টু আর কি। এখন আমি যদি ওয়ার্ডস ডট কাউন্ট এ দিই, এরকম বিভিন্ন রকম ফাংশন লিখেছিলাম, তাহলে কি রান হবে, কত আউটপুট দেখাবে? ওয়ান। 1 আউটপুট দেখাবে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, মনে করেন এখানে অনেকগুলো স্পেস দেওয়া আছে। এখন আমি স্পেস গুলো কাটতে চাই। একজন কোশ্চেন করেছিলাম যে আমি আসলে স্পেস গুলো কিভাবে বাদ দিতে পারি, ফার্স্টের এবং লাস্টের অকারণে যেসব স্পেস দেওয়া আছে সেগুলো আমরা কিভাবে বাদ দিতে পারি। সেটা করার জন্য আপনি ওয়ার্ডস ডট স্ট্রিপ নামে একটা ফাংশন আছে, এটা যদি কল দেন তাহলে এই ডানে বা বামে যেসব স্পেস আছে সেগুলো কিন্তু বাদ চলে যাবে। আমি যদি শুধু ওয়ার্ডস প্রিন্ট করতাম তাহলে কি হতো? তাহলে দেখেন যে দুই পাশে কিন্তু স্পেস প্রিন্ট হয়েছে। আমি যখন এই স্ট্রিপ ফাংশন ইউজ করছি তখন ডান বাম থেকে স্পেস গুলো কেটে যাচ্ছে। এটা অনেক সময় কাজে লাগবে, যে দেখবেন যদি $100 স্পেস এরকম দেওয়া থাকতো, স্পেস দেওয়া থাকতো, তখন আমরা যেটা করতে পারতাম যে স্পেস গুলো বাদ দিতে পারতাম। এখন এই স্ট্রিপে আমি যদি ক্লিক করি এবং কন্ট্রোল-P যদি প্রেস করেন তাহলে দেখবেন যে এর কিন্তু একটা প্যারামিটার গ্রহণ করে। প্যারামিটার বলতে বোঝায় যে কোন একটা ফাংশন কি নেয়, কিছু না দিলেও রান করে, আবার কিছু দিলেও রান করে। হচ্ছে এরকম একটা ফাংশন। কিছু না দিলে ও যেটা ধরে নেয় সেটা হচ্ছে স্পেস। কিছু না দেওয়ার মানে ও ধরে নেবে যে আমি স্পেস গুলো বাদ দিব, আর যদি আপনি কিছু দেন তাহলে ও সেটা রিমুভ করবে। যেরকম মনে করেন যে একটা ওয়ার্ডস লেখা, একটা কিছু লেখা আছে যেটা হচ্ছে এরকম অনেকটা,
এতগুলো কোশ্চেন এক্সক্লেমেশন মার্ক। আমি এখন চাই যে এক্সক্লেমেশন মার্ক গুলো দুই পাশ থেকে মুছে ফেলবো। কি করবো তাহলে? ওয়ার্ডস ডট স্ট্রিপ আমি যদি এমনি রান করতাম তাহলে কি হতো, ওই স্পেস গুলো মুছতো, অর্থাৎ এই দুই পাশে মনে করেন স্পেস দেওয়া আছে সেগুলো মুছে ফেলতো। এখন আমি চাচ্ছি যে এক্সক্লেমেশন মার্ক গুলো মুছবো, তাহলে কি করব আমি বলে দিচ্ছি যে এক্সক্লেমেশন মার্ক যদি পাও তাহলে তুমি সেটা কেটে ফেলবা। দেখেন যে হ্যালো আউটপুট আসছে। খেয়াল রাখতে হবে যে এই স্ট্রিপ ফাংশন শুধুমাত্র একটা সাইড থেকে কেটে ফেলতে পারে, মনে করেন এখান থেকে লেফট সাইড অথবা রাইট সাইড থেকে যদি সেই ক্যারেক্টারটা পাই তাহলে সেটা কেটে ফেলবে। কিন্তু আমি যদি এখানে মনে করেন এক্স ওয়াই জেড দিলাম, লাস্টে মনে করেন আমি এক্স ওয়াই জেড দিলাম, এবার আমি যদি এটা রান করি তাহলে কিন্তু এক্সক্লেমেশন মার্ক কাটছে না। কারণ কি, স্ট্রিপ ফাংশন শুধুমাত্র ডান দিক থেকে দেখবে যে সেই ক্যারেক্টার কি আছে, যদি থাকে কেটে ফেলবে, মানে ফার্স্টে যদি থাকে, এরকম যদি থাকে, এরকম যদি থাকে সেগুলো কেটে ফেলবে, কিন্তু মাঝখানে যদি থাকে সেটা কাটবে না। এখন আমি যদি এটা রান করি তাহলে কি আউটপুট দেখাবে? লাস্টের এবং ফার্স্টের এক্সক্লেমেশন মার্কগুলো চলে যাবে। লাস্টের এবং ফার্স্টের এক্সক্লেমেশন মার্ক গুলো চলে যাবে, তার মানে মাঝখানের এক্সক্লেমেশন মার্ক গুলো থাকবে। আমি যদি রান করি তাহলে দেখাচ্ছে তাই। এইটা কি সবাই বুঝতে পেরেছেন? ভাইয়া আর অন্য কেউ? আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এটা হচ্ছে স্ট্রিপ ফাংশনের কাজ। এখন আরো আছে, মনে করেন যে স্ট্রিপ দিলে কি হচ্ছে, এখানে স্ট্রিপ এরকম না দিয়ে আমি মনে করেন এ এ এ দিলাম, এখানে দিলাম এ এ এ, মাঝখানে মনে করেন আমি সুন্দর একটা কিছু লিখি, যে মনে করেন কি লিখবো, রেইনি ডে। এখন আমি যদি এক্স ওয়াই জেড পাথ, এখন আমি যদি এ লিখি তাহলে কি আসবে আউটপুট? রেনি ডে। রেইনি ডে আসবে, কারণ দুই পাশ থেকে এ আছে, এগুলো কেটে দিচ্ছে। এখন আমি মনে করেন চাই যে দুই পাশের এ আমি কাটতে চাই না, আমি এক পাশ থেকে কাটতে চাই, তখন কি করব? তখন আমরা যেটা করব, স্ট্রিপের আগে স্ট্রিপ ফাংশনের মতো আরো কিছু ফাংশন আছে, যেটা হচ্ছে এল স্ট্রিপ বা আর স্ট্রিপ। একটা হচ্ছে লেফট স্ট্রিপ, মানে লেফট সাইড থেকে কেটে দেয়, আর একটা হচ্ছে রাইট সাইড থেকে কেটে দেয়। আমি যদি এল স্ট্রিপ ইউজ করে লিখি এ, তাহলে এটা কি করবে, লেফট সাইড থেকে যত এ আছে সেসব কেটে দেবে। আমি যদি এখানে আর ইউজ করতাম, মানে রাইট ইউজ করতাম, তাহলে কি হতো, যে রাইট সাইড থেকে যেসব এ আছে সেসব কেটে দিল, লেফটের গুলো কিন্তু আছে। এইভাবে আপনারা চাইলে কাটাকুটি করতে পারেন একটু। এইটা গতদিন ফার্স্ট দিন দেখাইনি, আজকে দেখালাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্লাইডে ভাইয়া দেখি। এই স্ট্রিপ দেওয়ার পর তারপর যদি আমি কাউন্ট ওয়ার্ডস দিই তাহলে কি হচ্ছে নিউ স্ট্রিপড ওয়ার্ডের কাউন্ট পাবো? না, কারণ আচ্ছা দেখাই সেটা। মনে করেন যে আমি বলেছিলাম যে পাইথনে স্ট্রিং গুলো হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবল মানে আপনি এই স্ট্রিং কে যদি সেভ না করেন তাহলে কখনোই চেঞ্জ করতে পারবেন না। মনে করেন আমি ওয়ার্ডস ডট স্ট্রিপ লিখলাম, তাহলে তো দুই পাশ কেটে গেল। এখন আমি যদি আবার ওয়ার্ডস প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে? সব সময় কিন্তু ওই প্রিন্ট হবে। আগেরটাই প্রিন্ট হবে। এখন আমি মনে করেন যে ওয়ার্ডস ডট কাউন্ট দিলাম, এখন আমি যদি এ কাউন্ট করি, মনে করেন যে আমি ওয়ার্ডস ডট স্ট্রিপ দিয়েছি, তাহলে তো কেটে যাওয়ার কথা সবগুলো। হুম, আচ্ছা শুধু প্রিন্ট, হ্যাঁ, তার মানে এ একটা থাকার কথা না, সব এ কেটে গেছে, কারণ ছোট হাতে এ নাই। কিন্তু আমি যদি রান করি তাহলে কত আউটপুট আসে? আউটপুট কিন্তু আসে 6, তার মানে সব এই দেখতে পাচ্ছে, মানে আছে। কিন্তু যদি আমি ওয়ার্ডস ডট স্ট্রিপ এ ডট কাউন্ট এ দিতাম, এবার যেটা হওয়ার কথা সেটা হচ্ছে এ দেখানোর কথা না। আমি যদি রান করি আউটপুট কিন্তু আসছে 0, তার মানে কি হচ্ছে, ফার্স্টে ও সবগুলো কেটে ফেলছে এই, তারপরে এই পুরাটার উপরে আমি কাউন্ট ইউজ করছি, ব্র্যাকেট দেখে রাখলে বুঝতে সুবিধা হয়েছে। এই পুরাটা তো এখন একটা স্ট্রিং, মনে করেন আমি এই শুধু শুধু এইটুকু রান করলাম, তাহলে ওটা একটা আউটপুট দিত না? কি আউটপুট দিত? এই নিটে আউটপুট দিত। এখন আমি যেটা করছি যে এই পুরাটাকে লিখছি, লিখে আবার ওর পাশে লিখছি ডট কাউন্ট এ, তার মানে ও হচ্ছে সেগুলো আউটপুট দিচ্ছে। মানে একটা ফাংশনের সাথে আপনি ডট ডট দিয়ে কিন্তু আরো অনেকগুলো ফাংশন লিখতে পারেন, যেরকম স্ট্রিপ ডট এ ডট রিপ্লেস, মনে করেন রেইনি ডেকে আমি সানি ডে করতে চাই। এখন ওল্ড স্ট্রিং কি রেইনি ডে
নিউ স্ট্রিং। এখন আমরা যদি রান করি তাহলে কিন্তু সানি ডে আসছে। আমি যদি এটা বাদ দিই, এটা কিন্তু আসছে। এইভাবে আপনার একটা ফাংশনের পরে আরেকটা ফাংশন, পরে আরেকটা ফাংশন, কোন একটা ফাংশনের পর আরেকটা ফাংশন লেখা যাবে কিনা এটা পাইচারনকে জিজ্ঞেস করবেন। ডট লিখবেন, দেখাবে। ডট লিখবেন, দেখাবে। কোনো জায়গায় যদি ভুলভাল লিখি তখন কিন্তু ডট লিখে দেখাবেন। যেরকম আমি যদি প্রিন্টের পরে ডট লিখি তাহলে কিন্তু ওই স্ট্রিং এর ফাংশন গুলো দেখায় না, এগুলো সব অন্যরকম ফাংশন, রান টাইম, এরর, সেটেড, হাবিজাবি। কিন্তু আমি যদি এইখানে লিখতাম তাহলে দেখেন স্ট্রিং এর ফাংশন গুলো দেখায়, এন্ডস উইথ, ফাইন্ড, সেন্টার। একটা বিশ্বাস রাখতে পারেন যে পাইচার্ন কখনো ভুল দেখাবে না, নরমালি ভুল দেখায় না। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা জিনিস ভাইয়া, আমি যদি ফার্স্ট প্রিন্ট ওয়ার্ড স্ট্রিপ, এটা যদি একটা ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল মানে নিউ ওয়ার্ডস, ওটা ইকুয়ালস টু প্রিন্ট ওয়ার্ডস ডট স্ট্রিপ দিলাম। হ্যাঁ, এখন নেক্সটে যখন আমি কাউন্ট দিব তখন ওয়ার্ডস ডট কাউন্ট তারপরে ব্র্যাকেট দিয়ে ভ্যারিয়েবলের নামটা দিলে হবে না? হ্যাঁ, এভাবে। এখন হ্যাঁ, আপনি যখন সেভ করেছেন তখন নিউ ওয়ার্ডস এর মধ্যে আসলে কি আছে? নিউ ওয়ার্ডস এর মধ্যে আছে রেইনি ডে। রেইনি ডেজ, হ্যাঁ হ্যাঁ, এখন এভাবে যদি করলে হবে না? এখন যদি করি, হ্যাঁ অবশ্যই হবে। এখন যদি রান করি তাহলে 0 দেখাবে, কারণ রেইনি ডে এর মধ্যে অলরেডি সেভ আছে হচ্ছে আমার স্ট্রিপ কোডে কাটাকুটি করে যে অংশটুকু সেটা। কিন্তু ওয়ার্ডস এর মধ্যে সেভ আছে কি? ওয়ার্ডস এর মধ্যে সেভ আছে হচ্ছে এই পুরাটা। হ্যাঁ, এভাবে করলে হবে, যেভাবে করবেন সেভাবেই হবে, মানে প্রোগ্রাম রান করলেই হলো। আচ্ছা, এখন আমরা লেফট স্ট্রিপ দেখলাম, রাইট স্ট্রিপ দেখলাম, শুধু স্ট্রিপ দেখলাম। এখন আমরা যেটা করবো, আচ্ছা স্লাইডে ফেরত যেতে চেয়েছিলাম। স্লাইডে, ভাইয়া একটা কোশ্চেন, জি আমরা আমরা যে রিপ্লেস ফাংশনটা দেখলাম ওইটা কি মাত্র একটা স্ট্রিংটাকে রিপ্লেস করে দিবে, মানে প্রথম যেটা পাবেন না সবগুলোই রিপ্লেস করে দিবে? সবগুলো রিপ্লেস করে দিবে। ও ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে while লুপ। মনে করেন যে আমরা 1 থেকে 10 পর্যন্ত সব সংখ্যা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে প্রিন্ট করব? কারো কোনো আইডিয়া? প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3 এভাবে আমরা তো লিখতে পারি। ইউজ করে ইউজ করে রেঞ্জ শুনতে পাইনি। রেঞ্জ আচ্ছা আচ্ছা, হ্যাঁ রেঞ্জ ইউজ করে, আচ্ছা লুপ ইউজ করে। হ্যাঁ, আমরা কিন্তু শুধু প্রিন্ট করেও কাজটা চালাতে পারতাম, যে প্রিন্ট 1, প্রিন্ট 2, কিন্তু এভাবে কতগুলো প্রিন্ট করবো? যদি 100টা প্রিন্ট করতে বলে তখন তো আমাদের আসলে এইভাবে প্রিন্ট করে কি বলবো, পোষাবে না। আর আমাদের তো সবসময় বলবে না যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো। আমাদের ডাইনামিক্যালি টাইপ ইনপুট দেওয়া থাকবে যে 1 থেকে এত পর্যন্ত প্রিন্ট করো বা 1 থেকে এত পর্যন্ত কোনো কিছু করো, তখন আমাদের সেই পর্যন্ত কাজ করতে হবে। তো সেটা করার জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে লুপ। আপনারা হয়তো অনেকেই আইসিটি বইয়ে পড়েছেন, যার জন্য ইন রেঞ্জ বা রেঞ্জের কথাটা জানেন। এখন যেটা আমরা করতে পারি, while লুপ ইউজ করতে পারি। while লুপ কিভাবে কাজ করে? while লুপের মাঝখানে একটা কন্ডিশন দেওয়া থাকে, যেই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য ততক্ষণ পর্যন্ত তার নিচের কাজগুলো চলতে থাকে। কিরকম? মনে করেন যে while true, মনে করেন যে i equals to 0 আর i এর মান যতক্ষণ 5 এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে কিছু একটা, হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি যদি এটা রান করি তাহলে কি হবে? হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। কতবার প্রিন্ট হবে? 4 বার, 5 বার। 5 বার। ইন্ডেক্স 0 থেকে স্টার্ট 0 করে থেকে 4। 0 থেকে 4। আসলে কি 5 বার প্রিন্ট হবে? i এর মান আরো এখানে হওয়ার কথা না? একবার। না ভাই, এখানে তো আমরা i এর ভ্যালু বাড়াইতেছি না। আচ্ছা, এখানে কিন্তু আমরা i এর ভ্যালু বাড়াচ্ছি না। আমি যদি এটা রান করি, i এর ভ্যালু 0, i এর ভ্যালু বলেছি যে 5 এর আগ পর্যন্ত এইটা রান করবে। i এর ভ্যালু এখন 0 আছে। i এর ভ্যালু কি কখনো 1 হবে এখানে এই ফাংশনে বা এই প্রোগ্রামে? না, বা
আই এর ভ্যালু কিন্তু আমি চেঞ্জ করছি না, আমার বলা উচিত কোন একটা জায়গায় যে আই এর ভ্যালু যা আছে তার থেকে আমি আই এর ভ্যালু 1 বাড়িয়ে দিচ্ছি বা 2 বাড়িয়ে দিচ্ছি, আমি কিন্তু এটা বলছি না। যতক্ষণ না এটা না বলছি ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রাম চলতেই থাকবে। তার মানে ফার্স্টে দেখবে আই এর মান 0, আই এর মান 0 কি 5 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, তখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তারপরে আবার ঘুরে আসবে, লুপ হচ্ছে এভাবেই কাজ করে যে একই জিনিস বারবার বারবার করতে থাকে। তারপরে আবার আসবে, এসে দেখবে আই এর মান কি এখনো 0, হ্যাঁ 0 প্রিন্ট করবে, এভাবে চলতেই থাকবে। এখন আমি যেটা রান করে দেখাই আপনাদের, তাহলে দেখবেন যে প্রিন্ট হতেই আছে হতেই আছে হতেই আছে, কারণ এই কন্ডিশন যতক্ষণ হবে সত্য ততক্ষণ নিচের কাজটুকু চলতে থাকবে। আমি মনে করি এটা না লিখে যদি বলতাম যে হোয়াইল এর মধ্যে কোনো কন্ডিশন নাই, হোয়াইল এর মধ্যে যা আছে সব সময় সেটা ট্রু, আমি বুলিয়ান ভ্যালু দেখিয়েছিলাম আপনাদের যে ট্রু বা ফলস আমরা লিখতে পারি, আমি ডাইরেক্ট বলতে পারি যে হোয়াইল এর মধ্যে যা আছে সেটা সবসময় ট্রু। এখন যদি এটা বলি তাহলে ও সবসময় ধরে নেবে সত্য এবং এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে। আচ্ছা, আমরা এখন আমাদের আগের জায়গায় ফেরত যাই যে i equals to 0, i less than 5। এখন আমরা কি করতে পারি যে i এর মান প্রতিবারে 1 করে বাড়াতে পারি। তাহলে কি হবে, ফার্স্টে i এর মান 0, এরপরে i এর মান কত হবে, 1, তারপরে 2, 2, তারপরে 3, তারপরে 4। এবং যখন দেখবে যে i এর মান এখানে হলো 5, মনে করেন এখানে i এর মান 4 হলো, যখন 4 হবে তখন কিন্তু লুপটা কাজ করবে। যখন দেখবে i এর মান 5 হয়ে গেছে তখন দেখবে যে 5 কি 5 এর থেকে ছোট, 5 কিন্তু 5 এর থেকে ছোট না, তখন এই লুপ আর কাজ করবে না। এখন আমি যদি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড না করে প্রিন্ট আই করি তাহলে কত কত প্রিন্ট হওয়ার কথা, আমি যদি রান করে দেখাই তাহলে প্রিন্ট 0 1 2 3 4, 0 থেকে 4 পর্যন্ত। কেন? কারণ আমি i এর মান 0 ধরে নিয়েছিলাম। আমি যদি i 1 দিই তাহলে কত থেকে কত প্রিন্ট হবে, 1 এর জন্য প্রিন্ট হবে, 2 এর জন্য 2 এর জন্য প্রিন্ট হবে, 3 এর জন্য প্রিন্ট হবে, 4 এর জন্য প্রিন্ট হবে। হ্যাঁ, এখানে আমি যদি i is equal to i plus 1 যেটা লিখেছি, এই ফাংশনটাকে আমরা কি হোয়াইলের উপরে লিখতে পারতাম না? এখানে মানে সবার উপরে নাকি প্রিন্টের উপরে, এইখানে লিখতে চাচ্ছেন নাকি একদম উপরে লিখতে চাচ্ছেন? এইখানে 3 নাম্বার লাইনে না 5 নাম্বার লাইনে, জি কোন জি জায়গায় 3 লিখতে নাম্বার হবে? লাইনে। জি ভাই, হ্যাঁ, 3 নাম্বার লাইনে। 3 নাম্বার লাইনে আমি যদি লিখি তাহলে যেটা হবে যে i এর মান এখানে কত, i এর মান এখানে 1, তারপরে জি বললাম i এর মান এখানে 2। জি হোয়াইল লুপ কাজ করবে হচ্ছে হোয়াইল যেখানে লেখা থাকবে সেইখান থেকে শুরু করে তার ইন্ডেন্ট 1 ট্যাব দেওয়া ইন্ডেন্টেশন পর্যন্ত, মানে হোয়াইলের থেকে এক ট্যাব পরে যত লাইন থাকবে সেগুলো হচ্ছে হোয়াইলের আন্ডারে থাকবে। মনে করেন প্রিন্ট কিছু কিছু লেখা আছে, এগুলো সব হচ্ছে হোয়াইল দেখবে না, আমি যে ইন্ডেন্টেশন থেকে বের হয়ে যাবো সেটা কিন্তু আর হোয়াইল দেখবে না। আর এখন যেটা উপরে লিখেছি আই, তাহলে ও তো সেটা কাউন্ট করতে পারবে না। যেরকম ফার্স্ট দিন বলেছিলাম যে পাইথন প্রোগ্রাম সিরিয়ালি 1 2 3 4 5 এভাবে লাইন বাই লাইন কাজ করে, এখন ও তো উপরের লাইন দেখবে না। উপরে 2 হয়েছে, তার মানে আয়ের ভ্যালু এখন 2, আয়ের ভ্যালু আমি যদি না বাড়াই নিচে হোয়াইলের মধ্যে তাহলে ওই ভ্যালু নিয়ে ও রান করতে থাকবে। আচ্ছা, এখন আমরা দেখলাম যে হোয়াইল এইটুকু। এখন আমরা যেটা করব যে হোয়াইল দিয়ে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব। কিভাবে করব কেউ একজন বলেন দেখি। I equals to 1 নিব, তারপর হচ্ছে while I is less than 101, তারপর print 101 প্রিন্ট আই। I, আর কি করব, অথবা ভাই আমরা কি যে তারপর I 100 equals to I plus 1। i equals to i plus 1। হ্যাঁ, আরেকজন যেটা বলতে চাচ্ছিলেন মনে হয় যে যদি ইকুয়ালস টু 100 দিতাম তাহলে কি হতো জি জি কিনা। হ্যাঁ, ভাই, তাও হতো। জি ভাই, এটা বলতেছিলাম। হ্যাঁ, অবশ্যই হতো। এখন আমি যদি রান করি তাহলে কি দেখায়, দেখেন যে 1 থেকে 100 পর্যন্ত সব প্রিন্ট করেছে। এখন একটা কথা হচ্ছে যে আমরা নিচে 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 আর কত প্রিন্ট দেখবো। আমরা যদি পাশাপাশি প্রিন্ট করতে চাইতাম তাহলে কি করতাম, তাহলে যেটা করতাম প্রিন্টকে বলে দিতাম যে তুমি এখন আর এন্টার মানে নিউ লাইন দিয়ে প্রিন্ট করবে না, তুমি এখন যেটা করবা এক একটা আই প্রিন্ট করার পর একটা করে স্পেস দিবা। আমি যদি আই লিখে বলি যে শেষে তুমি একটা করে স্পেস দিবা, এন্ড ইকুয়াল টু স্পেস, তাহলে দেখেন যে 1 থেকে 100, এবার 1 থেকে 100 না দিয়ে আমি 1 থেকে 30 দিয়ে দেখতে সুবিধা হবে। 1 থেকে 30 কিন্তু স্পেস দিয়ে প্রিন্ট হয়েছে।
আমি যদি কিছু না দিতাম তাহলে সব একসাথে প্রিন্ট হতো, 1 2 3 4 5 6। আমি যদি এখানে একটা হাইফেন দিতাম তাহলে হাইফেন হাইফেন দিয়ে প্রিন্ট হতো। আমরা কিন্তু এটা লিখতাম না, আমরা যদি এটা না লিখি তাহলে কি হয়, সবসময় ধরে নেয় যে আমি একটা নিউ লাইন দিব, তখন আমরা নিচে 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 প্রিন্ট করে থাকি। এখন আমরা দেখলাম 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট। তাহলে আমরা এখন আমরা যদি চাই যে 100 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবো, তাহলে কি করব, উল্টা দিকে প্রিন্ট করব। মনে করেন 30 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করব, তাহলে i equal to 30 I equals to 30 আর হচ্ছে এখানে I is less greater than or equals to 1 or equals to 1 having আর i নিচে I minus 1 হবে। i minus 1 হবে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে রান করি তাহলে কি হয়, 30 থেকে 1 পর্যন্ত হয়। এখন আর একটা কথা হচ্ছে যে i equals to i minus, আগে প্লাসে মনে করেন, আচ্ছা মাইনাস দিয়ে দেখাই, এই লাইনটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, একটা লাইন কম লিখে যে i minus equal to 1। এই লাইন আর এই লাইন একই অর্থ বহন করে, i equal to i minus 1 আর i minus equal to 1। কিভাবে, মনে করেন যে আমি যদি এই লাইন বাদ দিয়ে এই লাইন দিয়ে লিখি, রান করি, তাও কিন্তু একই কাজ হয়। কিভাবে, মনে করেন যে a equals to a plus 10, এটাকে আমরা লিখতে পারি, প্লাসটা আগে লিখলাম ইকুয়ালস টু 10। এই লাইন আর এই লাইনের অর্থ হচ্ছে একই। এটা হচ্ছে সংক্ষেপে লেখার জন্য, মনে করেন যে আপনি তাড়াতাড়ি লিখতে চান, সেক্ষেত্রে অনেকে এইভাবে ইউজ করে, এটা ইউজ করা আসলে ভালো। এখন মনে করেন যে আমি লিখলাম b ইকুয়ালস টু b minus 5, এটাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারি শর্টে, b plus minus equals to equals 5 b minus equals to 5 b minus equals to 5, মানে b equal to b minus 5, মানে b এর মান যা আছে, b এর মান এখন তার থেকে 5 কমবে। এই কথাটাই আমরা বলতে পারি b যে চিহ্নটা আছে সেটা ইকুয়াল টু 5। গুণের ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি যে c ইকুয়ালস টু c ইনটু, মনে করেন d, c ইনটু d। এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো তাহলে, c into equals to d ইনটু ইকুয়ালস টু d, এইভাবে। এখন ঠিক একইভাবে আমরা যদি ভাগ করতে চাই যে d বাই 5, তাহলে আমরা এটা কিভাবে লিখবো, d ফার্স্টে এই সাইনটা, তারপরে ইকুয়ালস, তারপরে 5, এইভাবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে শুধু দেখানোর জন্য, আপনারা ফার্স্টে হচ্ছে i ইকুয়ালস টু i প্লাস 1 এভাবে লিখতে পারেন, আপনাদের যেভাবে ইচ্ছা, যেভাবে আপনারা সুবিধা মনে করেন সেভাবে লিখবেন। আচ্ছা, এখন আমরা 1 থেকে একটা প্রশ্ন 100, ছিল জি, ভাই, পাইথনে কি সি প্লাস 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 সি এর মতো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো কাজ করে? i প্লাস প্লাস i মাইনাস মাইনাস কাজ করে না এখানে। i প্লাস প্লাস যদি লেখেন এটা কাজ করবে না, i মাইনাস মাইনাস যদি লেখেন এটাও কাজ করবে না। i মাইনাস ইকুয়াল টু 1, i প্লাস ইকুয়াল টু 1 যেরকম দেখালাম এভাবে কাজ করবে। কিন্তু সি প্লাস প্লাস বা সি প্লাস প্লাস বা হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমরা যেটা করতে পারি, i প্লাস প্লাস লিখতে পারি, সেই ক্ষেত্রে দেখা যায় যে i এর মান এক এক করে পাই। আচ্ছা, সেটা আমরা এখানে না আনি, যেহেতু আমরা পাইথনে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, মনে করেন, আচ্ছা অড নাম্বার কাকে বলে বা বিজোড় সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায় না নিঃশেষে, তাদেরকে বলি আমরা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কি কি, 1 3 5 7 1 3 5 7। আচ্ছা 1 3 5 7 আমরা তাহলে কিভাবে প্রিন্ট করতে পারি, while লুপ দিয়ে, যে while i ইকুয়ালস টু, মনে করেন 30 পর্যন্ত প্রিন্ট করব। তারপরে হচ্ছে প্রিন্ট I ডিভাইড I এখন লিখবো যে I plus equal to ইউজ করতে হবে না, i ইকুয়ালস টু i প্লাস, অথবা কি লিখবো, রিমাইন্ডার i ইকুয়ালস টু i প্লাস 2। তার মানে ফার্স্টে প্রিন্ট হবে 1 এবং তারপরে 3 5 7, মানে একটা সংখ্যা বাদ দিয়ে তো সবগুলোই বিজোড় সংখ্যা যদি প্রথম সংখ্যাটা বিজোড় নিই। এটা কি বোঝা গেল? এখন আমরা যদি এটা প্রিন্ট করি, মনে করেন যে এন্ড ইকুয়ালস টু স্পেস দিই, এখন আমরা যদি রান করি তাহলে এরর আসে। আচ্ছা, এখন মনে করেন যে i is not defined, i equals to কত লিখবো, 1। হ্যাঁ, তার মানে এখন কি বিজোড় সংখ্যা প্রিন্ট করছে?
ফার্স্টে আমি ধরে নিলাম 1, এরপর আমি কি করছি প্রত্যেক সংখ্যাকে একের পরে 2 না দিয়ে একের পর এখন একটা সংখ্যা বাদ দিয়ে প্রিন্ট করবে। i এর মান 1 ছিল, i এর মান এখানে 2 বেড়ে যাচ্ছে 3, তারপর আবার 2 বেড়ে যাচ্ছে 5, আবার 2 বেড়ে যাচ্ছে 7, এভাবে। এটা কি বোঝা গেছে? জি ভাইয়া। ভাইয়া জোড় জোড় সংখ্যা প্রিন্ট করতে চাইতাম, 2 দিলেই হতো 2 4 6 8 এভাবে। এখন ভাইয়া রিমাইন্ডার 2 এটা এটা ইউজ করে ডিফারেন্টলি কোডটা লেখা যাবে না? কি ইউজ করি? মানে রিমাইন্ডার 2 হবে, এটা এই কনসেপ্টটা ইউজ করে, কারণ হচ্ছে অড নাম্বারে তো রিমাইন্ডার হ্যাঁ 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 ওভাবে ওভাবে আমরা করতে পারি, যে মনে করেন i ইকুয়ালস টু 1, ইউজ করতে হবে না? হ্যাঁ ইফ এলস ইউজ করতে হবে সেক্ষেত্রে। ইফ এলস ছাড়াও হয়তো করা সম্ভব না, পাইথনে করা সম্ভব নাকি জানি না, কিন্তু করা সম্ভব। ইফ দিয়ে আপনারা করতে পারবেন, যেরকম মনে করেন 1 থেকে 30 পর্যন্ত সব সংখ্যা আমি প্রিন্ট করব, i ইকুয়ালস টু i প্লাস 1। আমি যদি এখন সব প্রিন্ট করি 1 থেকে 30 পর্যন্তই প্রিন্ট হচ্ছে। এখন 1 থেকে 30 পর্যন্ত মনে করেন প্রিন্ট হচ্ছে। এখন উনি যেটা বললেন যে প্রত্যেকবার প্রিন্ট করার আগে আমি দেখবো যে i কি 2 দ্বারা বিভাজ্য, মানে তার মানে i কে ভাগ করলে কি 2 কোনো অবশিষ্ট কিছু থাকে, যদি এটা চেক করি এটা হবে এই পাশে। হ্যাঁ, এখন আমরা যদি চেক করি তাহলে কি হবে, প্রতিবার ফার্স্টে আসবে 1 সে দেখবে যে 1 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকে, 1 অবশিষ্ট থাকে, তার মানে এটা হচ্ছে অড নাম্বার বা বিজোড় সংখ্যা। এরপরে আসবে 2 দেখবে 2 কে 2 দিয়ে ভাগ করলে তো নিঃশেষে বিভাজ্য হয়, তখন দেখবে যে হ্যাঁ 2 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি রিমাইন্ডার হয় 0, তখন প্রিন্ট করবে। ইনডেন্টেশনটা কিন্তু খেয়াল করা খুব জরুরি, কারণ হোয়াইল যদি ইফ একসাথে লিখতাম কাজ করতো না, তার জন্য একটা ইনডেন্টেশন। হোয়াইলের সাথে যারা যারা কাজ করবে সবার জন্য একটা ইনডেন্টেশন। আবার ইফ লিখেছি, ইফের জন্য যে কাজ করবে সে হচ্ছে ইফের থেকে এক ট্যাব পরে থাকবে। আর একসাথে যদি লিখি তাহলে এটা হোয়াইলের মধ্যে কাজ করবে, ইফের মধ্যে কাজ করবে না। এখন আমরা যদি প্রোগ্রামটা রান করে দেখি তাহলে কিন্তু জোড় সংখ্যা সবগুলোই প্রিন্ট করছে। ঠিক একইভাবে আমি যদি বলতাম যে অবশিষ্ট থাকবে 0 না, অবশিষ্ট থাকবে 1, তাহলে সব বিজোড় সংখ্যা প্রিন্ট করবে। এইটা কি বুঝতে পেরেছেন? এটা যারা নট ইকুয়াল টু 0 দিলেও তো বেজোড় সংখ্যা পাবো, তাই হ্যাঁ, না? নট ইকুয়াল টু 0 দিলেও হতো। নট ইকুয়াল টু 0 দিলে হতো, মানে এই কন্ডিশনটা আপনি যদি ঠিকভাবে যে কোনো ভাবে দেন তাহলেই সেটা কাজ করবে। এখন তার মানে আমরা এখন হ্যালো ওয়ার্ল্ড 100 বার প্রিন্ট করতে পারবো না। হ্যালো ওয়ার্ল্ডকে যদি 100 বার প্রিন্ট করতে চাই ফাইল লুপ দিয়ে পারবো। পারবো, জি। তার মানে আমরা যখন ইনফিনিটি টাইমস পর্যন্ত প্রিন্ট করতে চাই কোন একটা কিছু, বা প্রিন্ট হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে এরকম, সেটাও করতে পারবো, মানে কোনো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবো না। এখন মনে করেন যে ইনফিনিটি টাইমস পর্যন্ত করতে হলে আমাকে এখানে মানে কোনটা শর্ত বসাইতে হবে যেটা কিনা কখনো মানে সত্য হবে না, মিথ্যা হবে না? ইনফিনিটি টাইমস করতে গেলে আসলে আপনার প্রোগ্রামে একটা ভুল করতে হবে। সেই ভুলটা হচ্ছে আই মান আমি কখনো মনে করেন ইনক্রিমেন্টই করবো না, আই মান সবসময় যা আছে তাই। ও আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া। একটা জিনিস প্রিন্ট করতে থাকবে। অথবা আপনি ওই যে প্রথমে বললাম যে হোয়াইলের মধ্যে আসলে কোনো শর্তই নাই, হোয়াইলের মধ্যে যা আছে সেটা সবসময় ট্রু, আমি এটা বলে দিচ্ছি। হোয়াইলের মধ্যে যা আছে সেটা ট্রু, সেটা কোনো শর্ত না। কারো থেকে বড় কারো থেকে ছোট এরকম কিছু বলছি না, বলে দিচ্ছি যে এটা যা আছে সেটা সত্যি। রান করলে এখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে অনেক অনেকবার। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এরকম ইনফিনিটি টাইমস এর প্রোগ্রাম রান করে রাখলে অনেক সময় দেখা যায় যে প্রসেসরের খুব পাওয়ার খেতে থাকে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ইনফিনিটি টাইমস যদি কোনো একটা লুপ চালাই, বা মনে করেন একটা লুপ চলতে চলতে আমরা কোনো সংখ্যাকে ইগনোর করতে চাই, সেটা কিভাবে করব? মনে করেন যে i ইকুয়ালস টু 1, i লেস দেন 30 এবং এবং আমি প্রিন্ট করছি i এর ভ্যালু, প্রতিবার i এর মান 1 করে ইনক্রিমেন্ট করছি। আচ্ছা, 10 পর্যন্ত প্রিন্ট করি। এখন মনে করেন আমার মন চাইলো যে কোন একটা সংখ্যা আমার পছন্দ না, মনে করেন যে 7 সংখ্যাটা আমার পছন্দ না। হ্যাঁ, 7 সংখ্যাটা, তখন আমি কি করব? নট ইকুয়ালস টু দিয়ে দিই।
হ্যাঁ, নট ইকুয়ালস টু দিয়ে দিব। এটা করেও হবে যে ইফ আই নট ইকুয়ালস টু 7, তাহলে তুমি প্রিন্ট করবা। যদি 7 হয় তাহলে 7কে দেখবা না। এভাবে যদি প্রিন্ট করি তাহলে কি হবে, 7টা বাদ যাবে। কলমকে ভুলে গেছি। এই তো প্রিন্ট করছে কি 1 2 3 4 5 6, 7টা 9, 8 9 10। এটা একটা বুদ্ধি। আরেকটা বুদ্ধি হচ্ছে যে আমরা কন্টিনিউ করতে পারি। কন্টিনিউ মানে কোন একটা প্রোগ্রামে লুপ কন্ট্রোলের জন্য দুইটা জিনিস ব্যবহার করতে পারেন, একটা হচ্ছে কন্টিনিউ আর একটা হচ্ছে ব্রেক। কিরকম, মনে করেন যে একটা প্রোগ্রাম, এটা তো যেরকম ছিল ওরকমই, প্রিন্ট প্রিন্ট মনে করেন আই এর মান প্রিন্ট করবে, করার পরে মনে করেন লিখবে যে প্রিন্ট হাই, প্রিন্ট হ্যালো। এখন আমি যদি চাই যে এটা ছোট করে দিই, 4 5 পর্যন্ত প্রিন্ট করবো, মনে করেন আমি এখন চাই আগের ইফের কাজটাই আবার করতে, কন্টিনিউ দিয়ে করতে। সেটা কিভাবে করব, আমি বলে দিব ইফ যদি ভ্যালু হয় আই ইকুয়ালস টু কত হয়, যদি 4 হয় তাহলে তুমি এখান থেকে ফিরে চলে যাবা, মানে এখান থেকে ফিরে চলে যাবা। তার মানে কি হবে, আয়ের মান যখন 0, আয়ের মান কত, 0 না, আয়ের মান 1, আয়ের মান যখন 1 প্রোগ্রামে কাজ করবে, 2 কাজ করবে, 3 কাজ করবে। যখন দেখবে আয়ের মান 4, তখন প্রোগ্রামটা এখান থেকে কন্টিনিউ করবে, মানে নিচে আর যাবে না। তখন এই প্রোগ্রামটা 4 স্কিপ করে 5-এ চলে যাবে। এই পর্যন্ত কিন্তু রান হবে। তার মানে 1 2 3, 1-এর জন্য এই কাজটা করবে, 2 এর জন্য কাজ করবে, 3 এর জন্য কাজ করবে, 4 এর জন্য যখন আসবে তখন প্রোগ্রামটা 9 নাম্বার লাইন থেকে ফিরে চলে যাবে আবার 7 নাম্বার লাইনে। আচ্ছা তার মানে ভাইয়া, একটা প্রবলেম হবে তো মনে হয়। আমরা যদি 4 কে কন্টিনিউ করি তাহলে নিচের লাইনগুলো রান করবে না, তাহলে তো ইনক্রিমেন্টটাও হয়তো আর হবে না। উম, হ্যাঁ, সেই টাইমের জন্য ইনক্রিমেন্ট হবে না। আচ্ছা, সেজন্য আমরা তাহলে ইনক্রিমেন্ট এখানে একটা করতে পারি আরেকবার, যে আয়ের মানের জন্য ইনক্রিমেন্ট করব কিন্তু বাকি কাজগুলো করব না। এখন যদি রান করি তাহলে 1-এর জন্য রান হচ্ছে, 2 এর জন্য রান হচ্ছে, 3 এর জন্য রান হচ্ছে, 5 এর জন্য রান হচ্ছে, 4 এর জন্য এখান থেকে ফিরে যাচ্ছে। আরেকটা আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্রেক। আমরা যদি কোনো লুপ, যদি মনে হয় যে আই ইকুয়ালস টু 100, আয়ের মান যখন 3 হবে, সবসময় মনে করেন আমরা প্রিন্ট করব হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু আমরা যখন দেখবো যে আয়ের মান 3 হয়ে গেছে, তখন সেখান থেকে চলে যাব, মানে আর প্রোগ্রামটা রান করব না। কন্টিনিউ এর ক্ষেত্রে যেটা হয়েছিল, ব্রেকের ক্ষেত্রে সেরকম না। ব্রেকের ক্ষেত্রে আয়ের মান যখন 0 রান করবে, 1 রান করবে, 2 রান করবে, যখন দেখবে আয়ের মান 3, তখন এই প্রোগ্রাম থেকেই ডাইরেক্ট বের হয়ে যাবে। তার মানে 1 এর জন্য 2 এর জন্য প্রিন্ট করে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আর কন্টিনিউ হলে কিন্তু শেষ হয়ে যাচ্ছিল না, কন্টিনিউ হলে আবার ফাইল লুপে চলে যাচ্ছিল। আচ্ছা, কন্টিনিউ আর ব্রেক বুঝতে অসুবিধা থাকার কথা, কার কার বুঝতে অসুবিধা আছে? তাহলে ভাই ব্রেক দিলে ডিরেক্ট হোয়াইল লুপের উপরে চলে যাবে, মানে ফার্স্ট লাইনে যেটা হোয়াইল লুপের ভিতরে। ব্রেক দিলে একদম নিচে চলে আসবে, মনে করেন এই প্রোগ্রাম থেকে while লুপ থেকে বের হয়ে চলে আসবে, যে টাটা। প্রোগ্রামটাকে এন্ড করে দেবে। আমি যদি এখন রান করি এটা, তাহলে আগের গুলো বাদ দিয়ে দিই, যে এখানে ইনক্রিমেন্ট করতে ভুলে গেছি। মনে করেন যে i ইকুয়ালস টু i প্লাস 1। এখন আমি যদি রান করি তাহলে কি হচ্ছে, ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে, কতর জন্য, আয়ের মান যখন 1 তখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে, আয়ের মান যখন 2 তখনও হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। এরপরে যখন আয়ের মান দেখছে 3, মানে এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, আয়ের মান যখন 2, আয়ের মান যখন এখানে 3 হয়ে যাচ্ছে, তখন দেখছে আয়ের মান 3, তাহলে প্রোগ্রাম এখানেই শেষ। মানে প্রোগ্রাম শেষ না, while লুপটা এখানেই শেষ। তখন while লুপ থেকে আমি বের হয়ে আসছি, বের হয়ে এসে মানে while লুপে আমি আর তখন যাবোই না কখনো। কিন্তু যদি কন্টিনিউ দিতাম, কন্টিনিউ দিলে কিন্তু while লুপটা এই জায়গা থেকে বের হয়ে আসতো না। while লুপ পরের দেখতো যে আয়ের মান 3, 3 এর জন্য কোনো কাজ নাই, তাহলে আয়ের মান 4 এর জন্য দেখি, 5 এর জন্য দেখি, এভাবে চলতে থাকতো। মানে while লুপটা কন্টিনিউ করতো, কন্টিনিউ থাকলে, আর ব্রেক দিলে while লুপ ব্রেক করে চলে আসছে, while লুপ থেকে বের হয়ে চলে আসছে। এটাই হচ্ছে কন্টিনিউ আর ব্রেকের মধ্যে পার্থক্য। আচ্ছা, আমরা ইফ দিয়ে কি 3 এর জায়গায় এখানে একটা রেঞ্জ দিয়ে দিতে পারি, যে 3 থেকে 10, অথবা 3 কমা দিয়ে আরো সংখ্যা দিয়ে দিতে পারি?
হ্যাঁ দিতে পারি, যে যেরকম মনে করেন রান করার সময় আমি বলে দিলাম যে 100 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট না করে আমরা মনে করেন আই এর ভ্যালুটাই প্রিন্ট করি, প্রিন্ট আই, প্রতিবার আই এর মান 1 করে ইনক্রিজ হবে। এখন মনে করেন বললাম যে আই এর মান যদি হয় কত 2 এর থেকে বড়, মনে করেন যে আই এর মান যদি 2 এর থেকে বড় হয় এবং আই এর মান 95 থেকে ছোট হয়, এই সব ক্ষেত্রে আমরা প্রোগ্রাম প্রিন্ট করব নিচে, মানে এইসব ক্ষেত্রে আমরা প্রিন্ট করব না কোনো কিছু, i equals to i plus 1। এখন আমরা যেটা করবে, এখন কি করবে প্রোগ্রামটা 1 থেকে কাজ শুরু করবে, 1 2 3 এভাবে কাজ করবে। যখন দেখবে যে i এর মান 2 এর থেকে বড় 95 থেকে ছোট, ততক্ষণ পর্যন্ত কি প্রোগ্রামটা ইফ এর মধ্যে ঢুকবে। ইফ এর মধ্যে ঢুকলেও দেখবে যে আমাকে এখন কন্টিনিউ করতে বলা হচ্ছে। কন্টিনিউ করতে বলা মানে হচ্ছে প্রোগ্রাম হোয়াইল লুপ রান করবে, কিন্তু তার নিচের এই কাজগুলো 2 এর থেকে বড় 95 থেকে ছোট এর জন্য কাজ করবে না। তাহলে এই প্রোগ্রামের আউটপুট কত হওয়া উচিত? 1 এর জন্য রান করবে, 2 এর জন্য রান করবে, 2 এর থেকে বড় যে কোনো সংখ্যা, 3 থেকে শুরু করে একদম 94 পর্যন্ত এইটা প্রিন্ট করবে না, তারপর বাকিটুকু প্রিন্ট করার কথা। আমরা যদি রান করি তাহলে দেখেন যে 1 প্রিন্ট হচ্ছে, 2 প্রিন্ট হচ্ছে, 3 থেকে 94 জন আমি বলেছি যে 3 থেকে 94 তুমি যদি যখন পাবা কন্টিনিউ করবা। কন্টিনিউ করবা মানে নিচের কাজটুকু করবা না, এখান থেকে ফিরে আবার হোয়াইল লুপে চলে যাবা, পরের লুপ এভাবে ঘুরতে থাকবে। তারপরে যখন দেখবে যে 94 পার হয়ে গেছি, 95 তে চলে এসেছি, তখন দেখবে যে আচ্ছা আমার তো ইফ এর মধ্যে ঢুকছে না, তখন প্রিন্ট করতে থাকবে। এইভাবে করতে পারেন। আর আমি যদি এখানে ব্রেক লিখতাম তাহলে কি হতো? তাহলে কত থেকে কত প্রিন্ট হতো? 1 প্রিন্ট হতো, 2 প্রিন্ট হতো। হ্যাঁ 1 2 প্রিন্ট হয়ে কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে। ডাটা না লিখে আমি যদি লিখি প্রোগ্রাম শেষ, হোয়াইল লুপ শেষ, তাহলে তাই হতো। তাহলে তার তো মানে ভাই তখন ইফ এর মধ্যে এন্ড এর কোনো মানে কাজ থাকলো না। হ্যাঁ এন্ড আসলে এখানে কোনো কাজ নাই, কারণ ও যখন দেখছে যে 2 এর থেকে বড় তখনই প্রোগ্রাম হোয়াইল লুপ শেষ করে দিচ্ছে। হোয়াইল লুপ শেষ মানে এই হোয়াইল লুপে কি আছে না আছে আমার দেখার বিষয় না, হোয়াইল লুপের বাইরে চলে এসেছে। এটা হচ্ছে কন্টিনিউ এবং ব্রেক। এটা বুঝতে কারো কি কোনো সমস্যা আছে এখনো? একটু কমপ্লেক্স, গত ডে 1 ডে 2 থেকে আমরা যা দেখেছিলাম তার থেকে, যেটা আমরা অলরেডি লুপে। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, মনে করেন আমরা i equals to 0 while i less than 10 ততক্ষণ পর্যন্ত, আচ্ছা আমরা মনে করেন একটা সিক্রেট নাম্বার জেনারেট করতে চাই। একটা সিক্রেট নাম্বার, যে নাম্বারটা কত হবে আমরা জানি না। মনে করেন আমরা ফার্স্টে জানি যে সিক্রেট নাম্বারের ভ্যালু 5, তাহলে আমি সিক্রেট নাম্বার প্রিন্ট করলে কত প্রিন্ট হবে? 5 প্রিন্ট হবে। এখন মনে করেন যে আমরা এখানে যদি 10 লিখি তাহলে কত প্রিন্ট হবে? 10 প্রিন্ট হবে। আমরা এখন চাচ্ছি যে এই ভ্যালুটা র্যান্ডমলি হোক, মানে এমন ভাবে ভ্যালুটা অ্যাসাইন হোক যে ভ্যালুটা আমি আসলে জানি না। লটারি করলে যেরকম হয় অনেকটা সেরকম। মনে করেন আমি বলে দিলাম প্রোগ্রামকে যে তুমি 1 থেকে 10 পর্যন্ত তোমার যে সংখ্যা পছন্দ সেই সংখ্যা এর মধ্যে অ্যাসাইন করো, আমাকে বলো না। আমরা র্যান্ডমলি একটা ভ্যালু জেনারেট করবো। এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা ধার নিতে পারি ইম্পোর্ট র্যান্ডম, এবং র্যান্ডম থেকে নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে বলবো সিক্রেট নাম্বার নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি। সেই ভ্যারিয়েবলে আমি এখন যেটা রাখবো সেটা হলো র্যান্ডম ডট র্যান্ড ইন্টিজার। এখন পাইচার্ম এখানে কি বলছে, কি চাচ্ছে? ইন্টিজার যাচ্ছে। কয়টা ইন্টিজার চাচ্ছে? 2টা ইন্টিজার চাচ্ছে, একটা হচ্ছে a একটা হচ্ছে b। এখন মনে করেন যে সেই ইন্টিজার গুলো কি কাজ করে আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি এর ডকুমেন্টেশন দেখতে পারি পাইথনের, যে র্যান্ডম ডকুমেন্টেশন পাইথন। এখন যদি সার্চ দিই তাহলে এখানে র্যান্ডম দিয়ে কি কি কাজ করা যায় মোটামুটি সবকিছু লেখা আছে এখানে। যে র্যান্ডমে দেখেন যে শুধু র্যান্ড ইন্ট আমি ইউজ করলাম, র্যান্ড ইন্ট ছাড়াও কিন্তু আরো ফাংশন ছিল। কিভাবে বুঝবো? র্যান্ডম ডট লিখি তাহলে দেখেন যে র্যান্ডমের অনেক ফাংশন আছে।
যেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো কিভাবে কোনটা ইউজ করে, কোনটাতে কি ইনপুট দিলে কি আউটপুট আসে সেটা দেখার জন্য পাইথনের ডকুমেন্টেশন দেখতে পারেন, র্যান্ডমের ডকুমেন্টেশন এখানে লেখা আছে। তো আমরা এখন দেখি যে র্যান্ড ইন্ট আসলে কি করে। আমরা যদি র্যান্ড ইন্ট দেখি তাহলে দেখেন যে র্যান্ডম ডট র্যান্ড ইন্ট এ বি আমরা যদি এটা লিখি তাহলে এটা কি রিটার্ন করবে, রিটার্ন এ র্যান্ডম ইন্টিজার n such that সেটা হচ্ছে a এবং b এর মধ্যে থাকবে। এখানে কিন্তু লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু দেওয়া আছে, মানে a সহ b পর্যন্ত, আমার a থেকে b এর মধ্যে a সহ কোন একটা সংখ্যা আমাদেরকে দিবে, যেরকম 1 to 10 দিই। এবার যদি প্রিন্ট করি তাহলে আউটপুট কত আসবে, এবার আউটপুট কত আসবে? র্যান্ডমলি জেনারেট হতে থাকবে, র্যান্ডম নাম্বার জেনারেট হবে। র্যান্ডম নাম্বার জেনারেট হবে। আমি যদি রান করি আউটপুট আসছে 3। আমি যদি আরেকবার রান করি আউটপুট আসছে 3। কপাল। আচ্ছা, আরেকবার যদি প্রিন্ট করি আউটপুট আসছে 7। এই কাজটা আমরা দেখতে পারি যে আমি যদি 10টা সংখ্যা র্যান্ডমলি প্রিন্ট করে দেখি যে আসলে কি অবস্থা। i = 0 while i is less than 10, তখন মনে করেন প্রতিবার আমি একটা র্যান্ডম নাম্বার জেনারেট করব। এখন আমি যদি এটা রান করি তাহলে প্রতিবার আমাকে 10টা র্যান্ডম নাম্বার দেওয়ার কথা, যারা 1 থেকে 10 এর মধ্যে থাকবে। আমি যদি রান করি, আচ্ছা এন্ড মনে করেন স্পেস দিয়ে করলাম, এখন রান করলাম, কত কত আসলো 4 3 5 6 এরকম। আমি যদি আবার রান করি তাহলে ও কিন্তু ওর ইচ্ছা মতো র্যান্ডমলি ভ্যালু দিচ্ছে। তার মানে এই ফাংশনটার কাজ কি তাহলে? যে কোনো র্যান্ডম নাম্বার পাইথন একটা র্যান্ডম নাম্বার সিলেক্ট করে সেটা প্রিন্ট করবে, যে কোনো একটা র্যান্ডম নাম্বার প্রিন্ট করবে। এখন আমরা এই র্যান্ডম নাম্বারটা আমরা ভাই এখানে i + = 1 টা দেওয়ার কারণটা কি? i + = 1 না দিয়ে i + 1 দিলে খুশি? দুটোতে ঠিক আছে, দুটোতে কি? হ্যাঁ, আচ্ছা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মনে করেন এরকম একটা থাকলো ইম্পোর্ট র্যান্ডম, আমরা একটা গেমস তৈরি করার চেষ্টা করব। গেমটা কিরকম হবে? গেসিং গেম। গেসিং গেম কিভাবে বানানো সম্ভব সেজন্য আমরা ইউজ করব যে গতদিন শিখেছিলাম ইফ এলস, এবং আজকে আমরা দেখলাম হোয়াইল, এগুলো ইউজ করব। তো সেজন্য আমরা ফার্স্টে কি করতে পারি যে গেসিং গেমটা কিরকম হবে সেটাকে বলে নিই। গেসিং গেমটা হবে যে আমাদের প্রোগ্রাম নিজে থেকে মনে করেন আমরা রেঞ্জ দিয়ে দিব যে 1 থেকে 100 এর মধ্যে একটা সংখ্যা সে ধরে নিবে, র্যান্ডমলি জেনারেট করে ধরে নিবে। মনে করেন 1 থেকে 100 এর মধ্যে ও ধরে নিল 50। এরপরে আমাদেরকে বলা হবে যে তুমি গেস করো আমি কত ধরেছি। তখন আমরা ফার্স্টে বলবো যে তুমি কি 75 গেস করেছো? তখন প্রোগ্রাম বলবে যে না, আমি তো 75 থেকে কম কিছু আন্দাজ করো। তখন আমরা বলবো তুমি কি 52 গেস করেছো? তখন বলবে না, তুমি 52 থেকে কম কিছু গেস করো, মানে কম কোনো একটা সংখ্যা গেস করো। আমরা তখন বলবো তুমি কি 44 গেস করেছো? তখন বলবে না, 44 থেকে বড় কোনো একটা সংখ্যা গেস করো। আমরা যখন বলবো যে হ্যাঁ তুমি 50 গেস করেছো? তখন বলবে হ্যাঁ আমি 50ই গেস করেছিলাম। প্রোগ্রামটা কি বোঝা গেছে? মানে প্রোগ্রামটা না, মানে প্রবলেমটা বোঝা গেছে? আচ্ছা, আমরা যদি দেখি সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা একটা র্যান্ডম দিয়ে আসলে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করব। ফার্স্টে র্যান্ডম নিচ্ছি না, ধরে নিচ্ছি যে নাম্বার ইকুয়ালস টু, মানে যে নাম্বারটা প্রোগ্রাম গেস করবে সেটা আমরা ধরেই নিচ্ছি যে সে সংখ্যাটা হচ্ছে 50, মানে প্রোগ্রাম 50 গেস করবে। এখন আমরা যেটা করব যে নাম্বার অফ চান্স রাখছি, যে কতগুলো চান্সের মধ্যে গেমটা খেলা যাবে। আপনারাই বলেন যে কয়টা চান্সের মধ্যে খেলা উচিত? 5টা ভাইয়া। একটু বেশি কম। আচ্ছা 3টা, ফার্স্টে 3টা দিচ্ছি, যেহেতু 1 থেকে 10 দিব তারপর আমরা 5টা দিব, কারণ তখন আমরা 1 থেকে 100-তে যাব। আচ্ছা 3টা। এখন আমরা যেটা করব যে ধরে নিচ্ছি এটা আমাদের সিক্রেট নাম্বারটা, নাম্বার না লিখে, এবং নাম্বার অফ চান্স হচ্ছে 3টা। এখন আমরা বলবো যে যতক্ষণ পর্যন্ত আমার চান্স আছে, আমার নাম্বার অফ চান্স ইজ গ্রেটার দেন 0, মানে কি আমার চান্স এখনো আছে, ততক্ষণ পর্যন্ত আমি প্রতিবারে চান্স একটা একটা করে কমাবো, কারণ এটা না করলে তো ইনফিনিটি লুপে ঘটে থাকবে, যে প্রতিবার চান্স একটা একটা করে কমবে। এখন প্রথমে আছে চান্স 3টা,
মনে করেন এখন আমরা যেটা করব যে ইউজারকে বলবো বা আমাদেরকে বলবো যে তুমি একটা নাম্বার গেস করো। কিভাবে বলবো? আমরা ইনপুট নেওয়া শিখেছি, ইন্টিজার ইনপুট নিতে বলবো যে এন্টার ইওর নাম্বার, সেই নাম্বারটা গেস করে বলবে। বলার পর আমি এখন দেখবো যে ইফ আমি যে ইনপুটটা দিলাম, মানে ইউজার আমি মনে করেন বললাম কত, এখানে মনে করেন আমি বললাম যে 50, ও কিন্তু গেস 50 গেস করেছে। মনে করেন আমি বললাম 95। এখন দেখবো যে আমি 95 গেস করেছি, আমি যেটা গেস করেছি তার থেকে কি সিক্রেট নাম্বার বড়? কারণ আমি গেস করেছি কত, 95, সিক্রেট নাম্বার কত, 50। যদি বড় হয় তাহলে কি কি ক্লু দিব আমরা? The number is larger. আমরা দিতে পারি সেরকম যে কেস সামথিং লোয়ার, কারণ আমরা অলরেডি বড় সংখ্যা বলেছি, আমরা এখন চাই যে ছোট সংখ্যা বলো, কেস সামথিং লোয়ার। এখন যদি এমন হয় যে এলস ইফ বা এলিফ আমরা যদি লিখি যে যেটা আমরা গেস করেছি সেটা সিক্রেট নাম্বার থেকে ছোট, যদি এমন হয় তাহলে আমরা বলবো যে গেস সামথিং হায়ার। যদি বড় বলি, হ্যাঁ, আর যদি মিলে যায় তখন আমরা কি করব? Else. মনে করেন আমরা যদি এলস ইফ শুধু এলস দিয়ে হয় বা এলস ইফ, আমরা মনে করেন এলস দিলেই হয়, কারণ আমরা একবার বড় চেক করেছি একবার ছোট চেক করেছি, এবার আমরা কি চেক করবো যে সমান কিনা। তাও যারা বুঝতে একটু অসুবিধা হবে তাদের জন্য লিখছে ইউজার ইনপুট যখন দেখবো যে সিক্রেট নাম্বার সাথে মিলে গেছে, তার মানে আমি যেটা গেস করেছি সিক্রেট নাম্বার আসলে সেটাই। যখন এটা হবে তখন কি বলবে, যে মনে করেন কিছু একটা বলবে যে কনগ্রাচুলেশনস, এরকম। আর কনগ্রাচুলেশনস বলার পরে প্রোগ্রামটা আসলে শেষ হয়ে যাবে। তো প্রোগ্রাম শেষ করতে পারি, প্রোগ্রাম না, হোয়াইল লুপটা শেষ হয়ে যাবে। সেটা আমরা কিভাবে করতে পারি? কারণ একটা হোয়াইল লুপ যে কোনো জায়গা থেকে শেষ করার জন্য আমরা কি করতে পারি, একটু আগে দেখলাম, ব্রেক দিব। ব্রেক দিতে পারি। তার মানে এখান থেকে আমার কাজ নাই, হোয়াইল লুপ আর চান্স টান্স কিছু জিজ্ঞেস করবেন, এখান থেকে ফিরে যাবে, একদম শেষ করে ফেলবে। ভাইয়া ইনক্রিমেন্টটা কি ব্রেকের আগে লেখা যাবে না? মানে নাম্বার অফ চান্স ইকুয়ালস টু নাম্বার অফ চান্স মাইনাস 1, এটা নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে লেখা যাবে। আপনি ব্রেকের এই আগে ইন্ডেন্টেশনের যে কোনো লাইনে লিখলেই হবে। আপনি ব্রেকের আগে লাইনে মানে এখানে, ব্রেকের আগে লাইনে মানে এখানে, মানে প্রিন্ট কংগ্রাচুলেশনস ওটার পরের লাইনে, মানে ব্রেকের আগে মানে হ্যাঁ এখানে এখানে যদি লিখি তাহলে হবে না? তাহলে তো এটা শুধু এই জায়গায় এলিফে যদি রান করবে। এই জায়গায় যদি লিখি তাহলে কিন্তু এই কোডটা কখন রান হয়, যখন এলস ইফটা সত্যি হয় তখন। তার মানে প্রতিবার যখন ইউজার ইনপুট ইকুয়াল টু সিক্রেট নাম্বার হবে সেই সময় আমার চান্স একটা করে কমবে। অন্যান্য সময় কি কমবে? অন্যান্য সময় কমার জন্য আমার হোয়াইলের এই লাইনে লিখতে হতো। ইফ যদি সত্যি হয় তাহলে ইফ থেকে পরে যে একটা ট্যাব দিয়ে যেটা লেখা হয়েছে এই লাইনটা কাজ করে। এলস ইফ যদি সত্যি হয় তাহলে এই লাইন কাজ করে। যদি এই লাইন সত্যি হয়, এটাকে আমি যদি ছোট করে লিখি এলস, তাহলে এলস যদি হয় তখন এলস এর কাজগুলো করতে থাকে। আমি এখন নাম্বার অফ চান্স কিন্তু আমার প্রতিবার কমাতে থাকবে, ও ঠিক বলতে পারুক আর না পারুক। ইউজার যদি ভুল বলে তাও চান্স কমবে, যদি ঠিক বলে তাহলে তো প্রোগ্রাম শেষ। সেজন্য আমরা প্রতিবার ইনপুট নেওয়ার সাথে সাথে কমাতে পারি, অথবা এইখানে লিখতে পারি সবার নিচে। কিন্তু কখনোই এই একটা ট্যাব দিয়ে লেখা মানে এটা হচ্ছে এলস এর ঘরের মধ্যে করছি। ট্যাব দিয়ে লিখবো না, ট্যাব বাদ দিয়ে এলস এর লাইন অ্যালাইনমেন্ট লিখবো ব্রেকের উপরে, তাহলে এভাবে আমরা লিখতে পারি। এভাবে আমরা লিখতে পারি, কারণ এখানে লেখা আসলে একই কথা। এখন আমরা যদি রান করার চেষ্টা করি, আরো কিছু লিখবো, তার আগে আমরা টেস্ট করে দেখি যে ইন্টারিও নাম্বার আমরা অলরেডি কিন্তু জানি যে সিক্রেট নাম্বার 50। আমি বললাম যে আমাদের চান্স আসলে 3টা। আচ্ছা, আমরা প্রথমে মনে করেন বললাম যে 95, বললো যে না, গেস সামথিং লোয়ার। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আটকা আটকা যাচ্ছে? না ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এখন আমি বললাম যে আমি যেটা বলছি সেটা কি 15, তখন বলছে না, গেস সামথিং হায়ার। 2টা চান্স কেন দিল? ফার্স্টে ছিল 3, তারপরে হচ্ছে, আচ্ছা এখন মনে করেন যে আমরা এখানে প্রিন্ট করব প্রতিবার আমাদের কয়টা করে চান্স বাকি আছে।
মনে করেন প্রিন্ট করছি যে একটা ফরম্যাটেড স্ট্রিং লিখছি যে চান্সেস লেফট ইকুয়ালস টু নাম্বার অফ চান্স। এটা প্রতিবার আমাকে জানাই দিবে যে তোমার এতগুলো চান্স এখনো বাকি আছে। এখন আমরা যেটা করতে পারি যে আমরা যদি রান করি, ফার্স্টে নাম্বার ইনপুট দিচ্ছি 50, আমাকে বলছে ফার্স্টে মনে করেন নাম্বার ইনপুট দিচ্ছি 10, তখন আমাকে কি বলছে যে তোমার এখনো 2টা চান্স আছে। এখন আমি যদি ইনপুট দিই কত, মনে করেন দিলাম 95, তাহলে বলছে যে তোমার আচ্ছা চান্স 2বার কি লিখেছি কোথাও, এই তো 2 জায়গায় চান্স লিখেছি, তো একটা জায়গায় চান্স হবে। মনে করেন যে আমি এই চান্স মুছে দিলাম, টেস্ট করার জন্য লিখেছিলাম। হ্যাঁ, এবার ঠিকঠাক কাজ করবে। এবার যদি রান করি 3টা চান্স। ফার্স্টে আমি বললাম যে আমি যেটা গেস করেছি সেটা হচ্ছে, তুমি কি যেটা গেস করছো ওটা কি 15? বলছে না, এটা হচ্ছে হায়ার কিছু। আমি বললাম, এটা কি 95? তখন বলছে না 95 না। তখন আমি বলছি এটা কি 43? তখন ও বলছে যে না, এটা ওনাকে সামথিং হায়ার। তার মানে লাস্টে আমার বলা উচিত যে গেম ওভার ইফ নাম্বার অফ চান্স যদি মনে করেন 0 হয়ে যায়, মানে আমার সব চান্স শেষ, তাহলে আমি প্রিন্ট করব যে গেম ওভার, শেষ। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমরা তো বারবার দেখছি যে 50 আছেই, আমরা আসলেই খেলতে পারি। তো সেজন্য কি করব, ইম্পোর্ট র্যান্ডম, যেটা একটু আগে শিখলাম। এবং র্যান্ডম নাম্বার জেনারেট করে কিভাবে, র্যান্ডম ডট র্যান্ড ইন্ট কত থেকে কতর মধ্যে জেনারেট করব, মনে করেন 1 থেকে 10-এর মধ্যে জেনারেট করব। এখন যদি আমরা গেমটা আসলেই খেলার চেষ্টা করি, তাহলে রান করছি, বলেন দেখি কত গেস করেছে একজন একজন করে। 7 7 না, 7 এর থেকে বড়। 9 9 সবাই একমত যে 9? আচ্ছা 9, তাহলে 10 তাহলে 10 তাহলে 10। আচ্ছা, তার মানে এটা তো ছোট সংখ্যার জন্য মজা হলো না। মনে করেন আমরা 1 থেকে 100-এর মধ্যে দিলাম, চান্স দিলাম 4টা, 5টা দিব, 5টা দিলাম। 5টা আচ্ছা, বলেন দেখি এবার কত গেস করেছে 1 থেকে 100-এর মধ্যে। 50 1 থেকে 100 দিয়েছি, হ্যাঁ দিয়েছি। আপনার সবাই একমত হয়ে যাবে, সবাই দেখছি একই নাম্বার বলছেন, 80। আচ্ছা 80, সর্বনাশ। হয়ে গেছে। মনে করেন আরেকবার রান করছি। এবার 70 দেব, 70 না 50? 50 দিন ভাই। 50 কিছু 50 থেকে বড়। 70 70 70 90 90 80 85 আচ্ছা 70 থেকে 90 এর মাঝখানে একজন বলেন 85, 2টা চান্স আছে আর একটা চান্স 82 আছে। 4টা ইনপুট দিয়েছি, মানে এটাই লাস্ট চান্স মনে হয়। 80 মেবি। আচ্ছা 80 তে দুজন একমত হচ্ছে। 80, আচ্ছা প্রথমে 80 বলছিলাম। বারবার 80 কাউন্ট করছে, তা তো করছে না। 80 2বার মিললো। আচ্ছা আমরা যদি এটা 1000-এর মধ্যে করতাম, চান্স যদি দিতাম 8টা, তাহলে কি হতো? এখন যদি বলি এটাই লাস্ট, এবার রান করছি প্রোগ্রামটা, কত হতে পারে? আবার 8টা 80 চান্স। দিয়েই শুরু করেন। আচ্ছা চান্স এবার ভাইয়া 800 দেন। আচ্ছা মানে আমার মনে হয় প্রোগ্রামটা রান করার আগে সিক্রেট নাম্বারটা মানে যেন গেম শেষে দেখায়, সেই প্রোগ্রামটা আগে লিখে নিন, তাহলে বেশি ভালো হবে, সিক্রেট নাম্বারটা আমরা জানতে পারবো। হ্যাঁ, আমরা তো চাইলে প্রতিবার প্রোগ্রাম শুরুর আগেই সিক্রেট নাম্বার প্রিন্ট করে দেখে নিতে পারি। না না, তখন একেবারে লাস্টে দিলে আমরা গেম না শেষে না, দেখে ফেলবো, একদম তাহলে লাস্টে জানতে শেষে পারবো। গেম ওভার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রিন্ট তারপর সিক্রেট নাম্বার করেন যে নাম্বার ওয়াজ ফরম্যাটেড স্ট্রিং সিক্রেট নাম্বার। আচ্ছা এইবার রান করি। 1 থেকে 1000-এর মধ্যে 8টা চান্স। 800
800 প্রতিবার একজন একবার করে বলবেন। আচ্ছা 800, এবার আরেকজন 500, 500, 500 থেকে ছোট, সে একজন নতুন 200 ভাইয়া। 200, 200 থেকে বেশি, 500 থেকে ছোট, 400, 400। আচ্ছা সবাই রাউন্ড ফিগার পছন্দ করেন। আচ্ছা 200 থেকে বড়, 400 থেকে ছোট, 300, 372, শুনতে পাইনি, আরেকবার। 372, 350, 350, 375, 300, আচ্ছা 350, এরপরে আচ্ছা 350, হয়ে গেছে। মিলে গেছে। আমাদের গেস নাই কারো। আচ্ছা আমরা হ্যাঁ আমাদের কি এই যে এই পুরো ইয়েটা আমাকে দেওয়া যায়, লাইক ভাইয়া যেভাবে জিএসটি দিচ্ছিলেন সেভাবে একটু করতে, একটু যদি জিএসটি দিতেন, আচ্ছা আচ্ছা হ্যাঁ, লিঙ্কটা একটু ক্রিয়েট করে। স্লাইডে দেওয়া যায় গেসিং গেম। ওপেন ইন ব্রাউজার দিচ্ছি না এবার আর। এবার আমি যদি ডাইরেক্ট পেস্ট করে দিই আপনাদের, তাহলেই কাজ করবে। অ্যাটেন্ডেন্স কি সবার দেওয়া হয়ে গেছে? জি ভাই। লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কাজ করার কথা। আচ্ছা এখন আমাদের গেসিং গেম গেল। ঠিক একই কাজকে আমরা উল্টা ভাবে করতে পারতাম। মনে করেন যে আমরাই গেস করব, প্রোগ্রামই বলবে। প্রোগ্রাম কি বলতে পারে? রিভার্স করা যাবে না? হ্যাঁ রিভার্স করা যাবে। যেমন মনে করেন যে আমি যদি এখন, এটা একটা প্রোগ্রাম, একই রকম একটা প্রোগ্রাম গেসিং গেমই, আমি যদি এটা রান করি, এটা আপনাদের একজনের সাথে খেলা যাবে, যেহেতু প্রোগ্রামই গেস করবে। প্রোগ্রাম আপনাকে বলছে যে গেস এ নাম্বার বিটুইন 1 to 999, 1 থেকে 999 এর মধ্যে একটা সংখ্যা আপনি গেস করবেন। আমি 9টা চান্সের মধ্যে শিওরলি একটা বলে দিব, একদম গ্যারান্টি দিচ্ছে আপনাকে। তো প্রতিবার লেট মি গেস দ্য নাম্বার, হ্যাঁ মানে আপনি একটা নাম্বার গেস করবেন, সেই নাম্বারটা প্রোগ্রাম বলবে, এবং আপনি বলবেন এবার যে লোয়ার না হায়ার না পারফেক্ট। এটা যে কোনো একজনের সাথে খেলতে পারবো। কে খেলতে চায়? একজন, যার গেস সব থেকে ভালো কাজ করতে। আচ্ছা এটা তো গেস প্রোগ্রাম করবে, আপনাকে কঠিন কোনো একটা নাম্বার গেস করতে হবে যেন কম্পিউটার না পারে। আমি বলবো ভাইয়া। জি ভাইয়া, আপনার নাম কি? মেহেদি। আচ্ছা হ্যাঁ আপনি বলেন। ফার্স্টে আপনাকে বলছে যে এই নাম্বারটা কি 500, আপনি মনে মনে একটা নাম্বার গেস করেন যেটা 1 থেকে 999 এর মধ্যে আছে। ফার্স্টে আপনাকে বলছে যে এই নাম্বারটা কি 500, ইজ দ্য নাম্বার 500? না, এটা 500 না। এটা কি এর থেকে ছোট না বড়, এইটুকু আপনাকে বলতে ছোট। হবে। এল। এটা এর থেকে ছোট, এল। বলছে এটা কি 250? না, এর থেকে ছোট না বড়? ছোট। ছোট। এটা কি 125? না, ছোট না বড়? ছোট। ছোট। এটা কি 62? না, ছোট না বড়? ছোট। ছোট। আচ্ছা এটা কি 31? না, ছোট না বড়? ছোট। ভাইয়া মনে হয় 1 ধরেছে। আচ্ছা এই প্রোগ্রামটা আমি বলি, এই প্রোগ্রামটা ঠিকঠাক বলে দেবে ওই চান্সের মধ্যে, একদম গ্যারান্টি 100%। আচ্ছা এর থেকে ছোট? হ্যাঁ, এটা 15? না, এর থেকেও ছোট? বড়। আচ্ছা আমি ভাবলাম কত ছোট সংখ্যা তুললেন। আচ্ছা এর থেকে বড় 23? না, তাহলে 23-এর থেকে বড়। 23-এর থেকে বড়। আচ্ছা 27? না, 27 থেকে বড় না ছোট? বড়। আপনি নাম্বার চেঞ্জ করে ফেলেন তো আবার? না, 31 এর মধ্যে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমি 30 ধরেছি। আচ্ছা এখনো 30 আসেনি, আপনাকে বলছি এটা কি 29? না, বড়। আমি কি বলবো, হায়ার। লাস্টে জিজ্ঞেস করবো এটা কি 30? হ্যাঁ। পারফেক্ট। আচ্ছা তার মানে চলছে। আর কেউ কে খেলতে চান? আরেকজন
এটা পাঠিয়ে দেন, এটা পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ, এটা একটু গেস্ট হবে পাঠিয়ে দিন। আচ্ছা, আমি এটা গিটহাবে পাঠিয়ে দিচ্ছি। আরেকজন কি খেলতে চান? হ্যাঁ আমি খেলি। আচ্ছা, আমি এটা গিটহাবে আগে দিয়ে দিই। এইটাই হচ্ছে আমি দেখানোর জন্য কয়েকটা ফাংশন ইউজ করেছি। আচ্ছা, এটা কি রান করবে? করবে, সবকিছু হয়তো দেখাবে না কিন্তু কাজ করবে। শো ওয়েলকাম স্ক্রিন, 3টা ফাইলই পাঠাতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে এইটুকু পাঠাচ্ছি, যে শো ওয়েলকাম স্ক্রিন থেকে এইটুকু, ওই আগে পরে লেখাগুলো দেখাবে না, কারণ আমি 3টা ফাইলে করেছি এটা টেস্ট করার জন্য, যে এই ফাইল থেকে ইম্পোর্ট করেছি একটা, এই ফাইল থেকে ইম্পোর্ট করেছি একটা। এইটুকু আপনাদের পাঠাচ্ছি। করে দেওয়া যাবে না? এটা গিটহাবে আপনাকে তাহলে 3টা ফাইল একসাথে আরেকটা ফোল্ডার বানিয়ে দিতে হবে। আচ্ছা, আমি একসাথে করেই দিই। গেট ইউজার ক্লু, এটা মনে করেন যে এখানে থাকবে। কয়টা বাজে? 4:20। এখন ইউজার ক্লুকে আমি কখন কল দিলাম? ইউজার ক্লু ইম্পোর্ট ইউজার, এই লাইন বাদ, এটাও বাদ। ওয়েলকাম স্ক্রিন থেকে ওয়েলকাম স্ক্রিন দেখেছি, এই ফাংশনটা কপি করে স্ক্রিপ্ট এখানে ইম্পোর্ট টাইম দরকার নেই, এখান থেকে এটুকু কপি করে এখানে রাখছি। তার মানে 2টা ফাংশন আছে, এটা গেট ক্লু। টাইম কেন রেখেছি? আচ্ছা, টাইম মনে করেন এখানে দিলাম ইম্পোর্ট টাইম, এই তো, এই লাইন বাদ। এবার প্রোগ্রামটা কাজ করার কথা। আচ্ছা, খেলে আগে টেস্ট করে দেখি কাজ হচ্ছে নাকি। গেছে নাম্বার এত এত এত। আচ্ছা, রান হোক। আচ্ছা, একবারে টেস্ট করি। কে যেন খেলতে চাচ্ছিলেন? হ্যাঁ আমি। আচ্ছা, হ্যাঁ, আপনি এবার 1 থেকে 999 মধ্যে একটা সংখ্যা গেস করেন। করেছি ভাইয়া। আচ্ছা, আমাকে বলার দরকার নেই, একদম প্রোগ্রাম শেষ পর্যন্ত চলতে থাকুক। আপনাকে বলছে যে প্রোগ্রামটা আপনার সেই নাম্বারটা গেস করে ফেলবে। কয়টা চান্সের মধ্যে? 9টা চান্সের মধ্যে। সেই নাম্বারটা কি 500? না ভাইয়া, লোয়ার। আর সেই নাম্বারটা কি 250? হায়ার। আর তার মানে বিপজ্জনক নাম্বার ধরেছেন। আচ্ছা, এটা কি 375? না ভাইয়া, লোয়ার। লোয়ার। এটা কি 312? না, লোয়ার। লোয়ার। এটা কি 281? না ভাইয়া, লোয়ার। আচ্ছা, এটা কি 265? না, হায়ার। অলরেডি আন্দাজ পাচ্ছি। এটা কি 273? না ভাইয়া, হায়ার। 273 থেকে হায়ার, 281 থেকে ছোট। আচ্ছা, 277? না, হায়ার। 277 থেকে বড়, হ্যাঁ, 281 থেকে ছোট। চান্স আছে আমার এখনো 3টা। আচ্ছা, হায়ার। 279? হায়ার। সর্বনাশ করছে। আচ্ছা, হায়ার। তাহলে এটা কি 280? পারফেক্ট, হ্যাঁ 280 ছিল। এতগুলো চান্স খরচ হচ্ছে। আচ্ছা, তাহলে এটা কাজ করছে। এই প্রোগ্রামটা আপনাদের দিয়ে দিই। ক্রিয়েট জিস্ট, এটার নাম কি দিব? যে রিভার্স গেসিং গেম, অথবা হ্যাঁ, রিভার্স গেসিং গেম, মানে একই কাজ উল্টা ভাবে করছে। আগেরটার লিঙ্ক কি কাজ করছে? জি ভাইয়া, কাজ করছে। আচ্ছা, এটা এই হচ্ছে গেমটায় একটা জিনিস মাথায় ঘুরছে, সেটা হচ্ছে যদি 9 চান্সে 1 to 1000 হয়, তাহলে তো একটা চান্স থাকে যে মিলবে না, তাই না? মানে লাস্টে 0 1 এ গিয়ে যেমন মিলে যাচ্ছে 2 দিয়ে ভাগ করে করে, লাস্টে গিয়ে হয়তো মিলবে না, মানে যদি 1 থেকে 1000 হয় ইনপুট। হ্যাঁ, এটা আসলে বাইনারি সার্চ করে, বাইনারি সার্চ হচ্ছে একটা অ্যালগরিদম, যে অ্যালগরিদমের মাধ্যমে যে আপনি যেটা বললেন, অর্ধেক করে 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 আমি একটা জায়গা পর্যন্ত যাচ্ছি, যেখানে যে আসলে এমন হচ্ছে যে সংখ্যাটা তখন থাকবে 1 আর 2 এরকম আটকায় যাবে, যে একদম কাছাকাছি রেঞ্জে চলে যাবে। যেরকম মনে করেন যে আমি একটা সংখ্যা গেস করছি, আমি যেটা রান করি, মনে করেন যে 1 থেকেই সেটা রান হোক। না মানে শুরুতে যেটা দেখালো যে 1 to 999, এটা যদি 1 to 1000 দিই, হ্যাঁ 1000 দেই এবং 9 চান্সেস দেই, তাহলে তাহলে লাস্টে গিয়ে মিলবে একটার না, জন্য, সম্ভাবনা থাকে একটার জন্য। হ্যাঁ হ্যাঁ, একটার জন্য সম্ভাবনা থাকে, এবং সেটা আপনারা যেভাবে খেলছেন সেটা ধরা পড়ে যেত মনে হয়, কারণ একদম লাস্ট চান্স পর্যন্ত কিন্তু টেনে নিয়ে যাচ্ছেন। আমি তখন যদি চান্স একটা বাড়ায় দিই তাহলে কাজ করবে, 9 চান্সের মধ্যে করতে পারবে না। আচ্ছা, আমি কি শেয়ার করলাম এটা?
জি ভাইয়া, কাজ করছে। আচ্ছা, গেসিং গেম, রিভার্স গেসিং গেম। আচ্ছা, এখন আমরা আবার ফেরত যাই ডে 4। এখন আমরা লুপ শিখেছি, হোয়াইল লুপ শিখেছি, হোয়াইল লুপ। আমরা যদি এখন মনে করেন যে ফর লুপ দেখি, ফর লুপ দেখি, ফর লুপ কিরকম? মনে করেন একটা ওয়ার্ডস আছে যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। এখন আমি যদি বলি যে ফর লুপ কিভাবে লেখে, যে আই ইন ওয়ার্ডস, এর মানে কি, ওয়ার্ডসে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো একে একে আই এর মধ্যে সেভ হবে। ফার্স্টে ওয়ার্ডস এর মধ্যে এ আছে, সেই এ আই এর মধ্যে থাকবে, বি থাকবে, সি থাকবে, মানে ডান পাশ থেকে ভ্যালু নিয়ে বাম পাশে রাখে, পুরা ভ্যালু না, একটা ভ্যালু, তারপরে ভ্যালু, তারপরে ভ্যালু, এভাবে। আমি যদি ফর আই ইন ওয়ার্ডস আই প্রিন্ট করি, তাহলে ওয়ার্ডস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ক্যারেক্টার গুলো প্রিন্ট করে থাকবে। কিভাবে? এখন যদি রান করি ABCD EFG HIJKL, তার মানে কোন একটা স্ট্রিং আমি যদি দিই এবং তাকে আমি যদি বলি ফর আই ইন সেই স্ট্রিং এর নাম, তাহলে সেই স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার 1 বাই 1 এভাবে প্রিন্ট করতে পারি আমরা। এটা হচ্ছে এক ধরনের ফর লুপ। এটা কি বোঝা গেছে? এটা এরকম অন্য একটা কিছু হতে পারে। আমরা এখানে একই রকম অপারেশন করতে পারি, যে আমরা যদি দেখি যে ইফ আই ইকুয়ালস টু মনে করেন ই, তাহলে আমরা কি করব, ফিরে যাবো সেখান থেকে, ই প্রিন্টই করবো না। এখন আমরা যদি রান করি এ বি সি ডি ই নাই এফ এল পর্যন্ত, এটা কি বোঝা গেছে? এর ব্যাপারটা বুঝি নাই। ফর আই ইন ওয়ার্ডস, আইটা করতে যাচ্ছে। ফর আই ইন ওয়ার্ডস হচ্ছে, ফর মনে করেন একটা ভ্যারিয়েবল দিব এক্স, ইন ওয়ার্ডস বা যে কোনো একটা স্ট্রিং এর নাম দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা মনে করেন ওয়ার্ডস দিলাম, বা মনে করেন একটা কি দিব, মনে করেন যে নেম দিচ্ছি, যে সাকিব আল হাসান। এখন যেটা হবে যে ফর এক্স ইন কোন একটা স্ট্রিং এর নাম, বা একটা ভ্যারিয়েবলের নাম দিচ্ছি, স্ট্রিং এর নাম দিচ্ছি, প্রত্যেকটা ক্যারেক্টার একে একে এক্স এর মধ্যে সেভ হবে। ফার্স্টে এক্স এর মধ্যে কত সেভ হবে, এস সেভ হবে। তারপরে সেটা হোয়াইল লুপ যেভাবে একে একে কাজ করতো, এখানে প্রত্যেকটা স্ট্রিং ফর লুপ ঘুরবে, এস এর জন্য একবার, এইচ এর জন্য একবার, এর জন্য একবার, কে এর জন্য একবার, এইভাবে ফর লুপটা শুরু থেকে আগাতে থাকবে। প্রথমবার এক্স এর মধ্যে সেভ হবে এস, তারপরে সেভ হবে এইচ, তারপরে সেভ হবে এ। সেভ হবে বলতে ঘুরবে এইভাবে। আমি যদি এক্স এর ভ্যালু প্রিন্ট করি তাহলে কি দেখায়, যদি প্রিন্ট করি তাহলে দেখেন যে প্রথমে এস প্রিন্ট করলো, তারপর এইচ প্রিন্ট করলো, এভাবে যতক্ষণ পর্যন্ত আমার স্ট্রিংটা আছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টার 1 বাই 1 প্রিন্ট করতে থাকবে। এটা হচ্ছে এক ধরনের ফর লুপ, যার মাধ্যমে আমরা একটা স্ট্রিং এর ক্যারেক্টার গুলোকে একটা একটা করে প্রিন্ট করতে পারি এবং সেটা নিয়ে কাজ করতে পারি। ভাইয়া, এই যে ফর লুপটা কয়বার মানে ঘুরলো, এটা কাউন্টটা দেখার জন্য কি করব? এন্ডের ওটার পর কাউন্ট কি দেখানোর ডট জন্য আমরা কাউন্ট দেব? হ্যাঁ, কাউন্ট দেখার জন্য আমরা একটা কাউন্ট দিলাম 0, তারপরে কতবার কাউন্ট হচ্ছে এটা আমরা হিসাব করব ফর লুপের সাথে সাথে। কাউন্টার ইকুয়ালস টু কাউন্টার প্লাস 1, আর প্রতিবার তো প্রিন্ট করব কাউন্টের ভ্যালু। কাউন্টের ভ্যালু আসলে প্রতিবার প্রিন্ট না করে লাস্টে প্রিন্ট করছি। এখন যদি প্রিন্ট করি তাহলে দেখাচ্ছে যে 15 বার ঘুরেছে লুপটা, লাস্টে 15। আসলে এখানে একটা প্রিন্ট যদি দিই, এখন আমি যদি প্রিন্ট করি তাহলে কি দেখাচ্ছে 15, মানে কাউন্ট কতবার, 15 বার ঘুরেছে। আর আমি যদি দেখতাম যে প্রিন্ট লেন্থ অফ নেম, মানে এই ক্যারেক্টার, এই নামের স্ট্রিং এর মধ্যে কয়টা ক্যারেক্টার আছে সেটা যদি প্রিন্ট করতে চাই, সেটাও কিন্তু 15। তার মানে লুপও ঘুরছে 15 বার, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একবার করে ঘুরছে, আবার এই স্ট্রিং এর লেন্থ হচ্ছে 15। এইভাবে হচ্ছে প্রোগ্রামটা কাজ, মানে ফর লুপটা কাজ করে। এটা এক ধরনের ফর লুপ দেখালাম। হোয়াইল লুপ, ফর লুপ। ফর লুপ একটু ডেভেলপ ফর লুপ, মানে যেখানে আমরা কিছু এক্সট্রা কন্ট্রোল করতে পারি। ওকে আসলে বলা লাগে না যে কতদূর পর্যন্ত তুমি কাজ করবা। যেরকম নেম ছিল, নেমকে আমি কিন্তু বলিনি যে তুমি কখন থামবা, ও একাই থেমে গেছে যখন দেখেছে যে আমার ক্যারেক্টার শেষ, সাকিব আল হাসানের নাম শেষ, তখন
সেখানে থেমে গেছে। এটা হচ্ছে এক ধরনের ফর লুপ। তারপরে একটা ফর লুপ কি আছে, আমরা যদি স্লাইডে যাই, র্যান্ডম গেসিং গেম, এটা হচ্ছে এক ধরনের ফর লুপ। এটা কি দুটো আছে? যেরকম ওয়ার্ডস ইকুয়ালস টু ব্যানানা। এখন আমি যদি এই ওয়ার্ডস কে ইটারেট করি বা ওয়ার্ডস কে যদি একে একে ঘুরি, তাহলে ফার্স্টে কি প্রিন্ট হচ্ছে, তার ফার্স্ট ক্যারেক্টার, সেকেন্ড ক্যারেক্টার, থার্ড ক্যারেক্টার, এভাবে লাস্ট ক্যারেক্টার পর্যন্ত প্রিন্ট হচ্ছে। ঠিক কিভাবে আরেকটা ফর লুপ আছে যেটা আমরা লিখতে পারি ফর আই ইন রেঞ্জ। ফার্স্টে একজন বলছিলেন যে রেঞ্জ দিয়ে লিখতে পারি। ফর আই ইন রেঞ্জ দিয়ে যেটা করতে পারি, ফর আই ইন রেঞ্জ মনে করেন যে কত 6 দিলাম, এবার সব আই প্রিন্ট করছি। এবার কত কত প্রিন্ট হবে, 0 থেকে 6 এর আগ পর্যন্ত যত সংখ্যা আছে সব প্রিন্ট হবে। একই কাজ আমরা হোয়াইল লুপ দিয়ে করতে পারছিলাম না? হোয়াইল লুপ দিয়ে করা যাচ্ছিল না এগুলো? জি ভাইয়া, করা যাচ্ছিল। ফর লুপ দিয়ে করতে একটু সুবিধা, এখানে আমাদের বলে দিতে হচ্ছে না যে কত থেকে শুরু করব, ও বুঝে নিচ্ছে যে 0 থেকে। ফর লুপ আসলে অনেক রকম। ফার্স্টে একটা দেখালাম যে সবগুলোই লিখে রাখি, নেম যদি হয় সাকিব আল হাসান, তাহলে ফর এক্স ইন, ফর এক্স না লিখে মনে করেন ফর ক্যারেক্টার লিখলাম, ফর ক্যারেক্টার ইন সাকিব আল হাসান নেম। এই নেমে যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টার 1 বাই 1 প্রিন্ট করো। তাহলে ও হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্ট করছে। তাহলে ফার্স্টের এটার আউটপুট কি হবে, এটার আউটপুট কি কি প্রিন্ট করবে, এইটুকু, সাকিব আল হাসানের নামটা, হ্যাঁ নামটা স্পেস স্পেস দিয়ে প্রিন্ট করবে, মানে একটা একটা করে। এখন জি মনে ভাই। করেন আমরা ফর আই ইন রেঞ্জ 6 লিখলাম। এই যেটা করবে সেটা হচ্ছে যে 0 থেকে শুরু করে 6 এর আগ পর্যন্ত যত সংখ্যা আছে সব প্রিন্ট করে দিবে। 0 1 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট করে দিলাম। এখন মনে করেন আমার ইচ্ছা হলো আমি 0 থেকে প্রিন্ট করবো না, আমি 2 থেকে প্রিন্ট করব। তখন কি করব, তখন আমরা যেটা করতে পারি, এই রেঞ্জকে আরেকটা প্যারামিটার দিচ্ছি, তুমি এখন 2 থেকে প্রিন্ট করো। আচ্ছা, এখানে যদি কন্ট্রোল পি দিই, ও কিন্তু বলে দিচ্ছে যে স্টার্ট, স্টপ, স্টেপ। স্টার্ট মানে কোথা থেকে শুরু করবো, কোথা থেকে আমরা শুরু করতে চাই, মনে করেন শুরু করতে চাই 2 থেকে। স্টপ, কোথা আমরা কোথায় শেষ করতে চাই, মনে করেন আমরা শেষ করতে চাই হচ্ছে 7-এ, তার মানে 6 পর্যন্ত প্রিন্ট হবে। তারপরে বলছি স্টেপ আমরা দেখবো, তার আগে আমরা এটা দেখে নিই। এখন কত প্রিন্ট হলো, 2 থেকে 7-এর আগ পর্যন্ত। ঠিক স্ট্রিং আমরা যখন দেখেছিলাম ইন্ডেক্সে 0 সামথিং লিখতাম, তখন যে কাজটা হতো এখানেও তাই, যে 2 থেকে শুরু এবং 7-এর আগ পর্যন্ত, 2 3 4 5 6 এভাবে। এখন মনে করেন যে আমরা চাচ্ছি যে 2 এর পরে আমরা 3 প্রিন্ট করব না, আমরা এক এক করে 2 করে বেশি প্রিন্ট করব, 2 তারপরে প্রিন্ট করব 4, তারপরে প্রিন্ট করব 6, এরকম। তখন আমরা কি করতে পারি, যে আমরা একে আরেকটা প্যারামিটার দিতে পারি, সেটা কি, স্টেপ লেখা আছে, কত ধাপ পর পর সে ঝাঁপ দিবে বা যাবে। এক ধাপ পর পর দিলে সিরিয়ালি সব ধাপ কমপ্লিট করবে, মানে 2 এর পরে এক ধাপ পরে কি 3, তার এক ধাপ পরে কি 4, এভাবে 2 3 4 5 6 এভাবে প্রিন্ট করবে। আমি বললাম যে না, তুমি 2 ধাপ পর পর প্রিন্ট করবা, তার মানে 2 এর 2 ধাপ পরে কি আসে, 4। তাহলে 2 4 6 এভাবে প্রিন্ট করছে। তার মানে আমি যদি এখন জোড় সংখ্যা প্রিন্ট করতে চাই 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত, তাহলে আমরা লিখতে পারি 2 আর 2। আমরা যদি রান করি তাহলে 2 4 6 8 10 সব প্রিন্ট করছে। আর যদি আমরা 50 সহ প্রিন্ট করতে চাই তাহলে আমাদের 1 বেশি লিখতে হবে এখানে। আমরা এখানে যেটা লিখি তার আগ পর্যন্ত আসলে প্রিন্ট হয়। এইটা কি বোঝা গেল ফর লুপ? জি ভাইয়া। তাহলে ফর লুপ কয় রকমের হলো, একটা হচ্ছে ফর ইন সামথিং লিখে দিতে পারি, কোন রকম শুরু শেষ বলতে হয় না, সে প্রত্যেকটা প্রিন্ট করে দিতে পারি পারে। এটা মনে করেন লিখলাম ফর লুপ 1, ফর লুপ 1, তারপরে মনে করেন আমরা লিখলাম যে ফর লুপ 2, সেটা কিরকম, আমরা যদি কপি করে রাখি, ফর লুপ 2 কিরকম, যে আই ইন রেঞ্জ 2 বলে দিচ্ছি, আই ইন রেঞ্জ 7 বলে দিচ্ছি। ও কি প্রিন্ট করছে, 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 এই পর্যন্ত প্রিন্ট করছে, যদি এটা এইটুকু রান করি। এখন মনে করেন রেঞ্জের মধ্যে একটা প্যারামিটার না দিয়ে আমি যদি 2টা প্যারামিটার দিই, তাহলে কি হচ্ছে যে ফর 2 থেকে 51, আমি যদি এটা দিই, 2 থেকে 51 তো টাইপ করা পসিবল না, মনে করেন 2 থেকে
7 লিখলাম। এটা যদি লিখি তাহলে সে কি আউটপুট দিবে? কি আউটপুট দিবে? 2 3 4 5 6 2 3 4 5 6। ঠিক একইভাবে আমরা যদি ফর লুপ 4 মানে এই রকমের ফর লুপ দেখি, সেখানে 2 2 করে ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হওয়া মানে হচ্ছে স্টেপ স্কিপ করছে। যেরকম আমি যদি 10 থেকে 100 দিতাম এবং আমি যদি বলতাম যে 10 ধাপ পর পর তুমি প্রিন্ট করবে, তাহলে কত প্রিন্ট হতো? ফার্স্টে প্রিন্ট হতো 10 10, 20 10 20 30 এভাবে 40 আমাদের 50 প্রিন্ট হতো 90 পর্যন্ত, কারণ 100-র আপ পর্যন্ত প্রিন্ট হতো। আমি যদি 101 দিই তাহলে 100 পর্যন্ত প্রিন্ট হবে। এই যে 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে, 0 দিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আগের গুলো প্রিন্ট হয়েছে বলে এরকম লাগছে দেখতে। আমি যদি এখানে একটা স্পেস প্রিন্ট গ্যাপ প্রিন্ট করি, এই তো 10 থেকে শুরু করে 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এই হচ্ছে আমাদের ফর লুপ। ফর লুপকে আমরা চাইলে উল্টা করেও প্রিন্ট করতে পারি, ঠিক ভাইলের মতো। আমরা যদি বলি 100 থেকে প্রিন্ট করবা 0 পর্যন্ত এবং প্রতিবার 10 ধাপ করে কমে যাবা, তাহলে যেটা হতো যে এখন যদি রান করি তাহলে যেটা হবে 100 90 80 70 60 50 40 এভাবে। আর 0 দিলে কি হবে? 0-র আগ পর্যন্ত প্রিন্ট করবে। তো আমরা যদি -1 দিই তাহলে 0 সহ প্রিন্ট করবে। একই কাজ, শুধু উল্টা করে দেখালাম। রিভার্স করার জন্য ভাই ওখানে আমার কাউন্টে ওখানে -10 মানে মাইনাস চিহ্ন ইউজ করতে হবে, মানে কত ধাপ ইনক্রিমেন্ট অথবা লেস হবে সেটার জন্য। হ্যাঁ, মাইনাস চিহ্ন না করলে সে আসলে 100-র পরে 110 কে চেক করবে। মানে আচ্ছা, জি ভাই। আচ্ছা, এইটা হচ্ছে ফর লুপ, এইভাবে কাজ করবে। প্রত্যেকটা কিছু আসলে লিস্ট করে পাঠাই দিলে আপনাদের দেখা যেত কোডটা সুবিধা হতো করতে। আচ্ছা, এখন আমরা লাস্ট যেটা দেখবো, ফর লুপ তো দেখলাম, আমরা এখন গত দিনের প্রবলেমটা সলভ করব। যে অনেকে দেখলাম করেছেন যে যোগ করা, বিয়োগ করা, 3 চাপলে গুণ করা, এরকম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফাংশন লিখবো। ফাংশন কেন লিখবো? মনে করেন যে প্রিন্ট ওয়ার্ডস ইকুয়ালস টু এবিসি, ওয়ার্ডস ডট সামথিং। এই যে রিপ্লেস, সেন্টার, কাউন্ট, এগুলো তো কেউ না কেউ লিখেছে, এতদিন কেউ না কেউ লিখেছে, আমরা ব্যবহার করেছি। এখন আমরা নিজেরাই লিখবো এরকম কিছু একটা। কিভাবে লিখবো? মনে করেন যে আমরা একটা ফাংশন বানাতে চাই। ফাংশন কিভাবে লেখায় সেটাকে দেখাই। ফাংশন প্রথমে লেখায় যে প্রথমে ডিফাইন লিখতে হয় বা ডিএফ লিখতে হয়, তারপরে ফাংশনের একটা নাম দিতে হয়। তো ফাংশনের কি নাম দেওয়া যায়? আমরা মনে করেন একটা ফাংশন লিখবো যাতে আমি যদি দুটো সংখ্যা দিই তাহলে সেই সংখ্যার মানে যদি 1 আর 5 পাঠাই, 1 থেকে 5 পর্যন্ত সব সংখ্যা প্রিন্ট করে দেবে, এটুকু। তো মনে করেন একটা ফাংশনের নাম দিলাম প্রিন্টার। এই ফাংশনটা কি কি গ্রহণ করবে সেটা লিখতে হবে তার ব্র্যাকেটের মধ্যে। তো কি কি গ্রহণ করবে? সংখ্যাটা গ্রহণ করবে দুটা সংখ্যা, শুরু কোথায় করবে এবং শেষ কোথায় করবে। তো সেটার জন্য আমরা দুইটা ভ্যারিয়েবল লিখতে পারি যেটা দিয়ে ও রিসিভ করবে। মনে করেন, আচ্ছা আমি আগে দেখাই, উল্টা দিক থেকে দেখাই। মনে করেন আমরা একটা ফাংশন বানাবো যাকে আমি পাস করব যে প্রিন্ট, ফাংশনটার নাম মনে করেন লিখলাম, কি ফাংশনের নাম দেওয়া যায় আপনারা বলেন তো, প্রিন্টার বাদ দিয়ে যে কোনো, যা মন চাই। copier আচ্ছা, কপিয়ার যদি নাম দিই, কপিয়ারকে আমি দুটো সংখ্যা পাঠাবো, 1 এবং মনে করেন 5। কপিয়ারকে আমি যদি 1 আর 5 পাঠাই, ও কি করবে? 1 2 3 4 5 এটা প্রিন্ট করে দেবে। তো কপিয়ার ফাংশনটা কিন্তু অলরেডি পাইথনের কাছে নাই, আমাকে লিখতে হবে। কিভাবে লিখবো? বললাম যে ফার্স্টে লিখবো ডিএফ ডিফাইন, এরপর লিখবো ফাংশনটার নাম। তো ফাংশনটার নাম আমরা যেটা কল করেছি সেটা লিখতে হবে, যে কপিয়ার একটা ফাংশন লিখছি। এই ফাংশনটা কে আমরা কি কি পাঠিয়েছি? 1 আর 5 পাঠিয়েছি, তার মানে কি দুইটা জিনিস পাঠিয়েছি। দুইটা কি পাঠিয়েছি? ইন্টিজার পাঠিয়েছি না? এখন সেজন্য আমরা জি দুইটা ভাইয়া। ইন্টিজার রিসিভ করব। রিসিভ কিভাবে করব? মনে করেন যে বললাম যে স্টার্ট আর এন্ড, অথবা এ আর বি, যা মন চায়। এ আর বি দিলেও হবে, স্টার্ট এন্ড দিলেও হবে। আমি স্টার্ট আর এন্ড দিচ্ছি। তার মানে এইখানে যে 1 দিবেন সেটা ওই স্টার্ট দিয়ে সেভ করবে, যদি 5 দেন সে হচ্ছে এন্ড দিয়ে সেভ মানে ধরবে, সিরিয়ালি ধরে। প্রথমটা দিয়ে ধরবে, শেষেরটা দিয়ে ধরবে। একে যদি আমি কল দিই, ও কি করবে? স্টার্টের মধ্যে এখন থাকবে হচ্ছে 1, কারণ আমি কপিয়ারকে বলেছি 1 আর 5। কপিয়ারকে আমি যখন বলেছি 1 আর 5, তখন যেটা হয়েছে স্টার্টের মধ্যে গেছে 1,
এন্ডের মধ্যে গেছে 5। এখন আমরা এই 1 আর 5 কে নিয়ে কাজ করতে পারি কিভাবে? আমরা বলবো যে মনে করেন একটা ফর লুপ লিখবো যে ফর I in range কত থেকে কত, 1 থেকে 5। 1 থেকে 5 মানে কি আমার স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, এন্ড +1 দিচ্ছি কারণ আমরা আসলে 5ও প্রিন্ট করব। এই পর্যন্ত কি করবে? সব সংখ্যা প্রিন্ট করে দেবে। প্রিন্ট করে বলবে যে প্রিন্টেড থ্যাংক ইউ। এখন যেটা হবে এটা আমরা হচ্ছে ওই স্ট্রিং কাউন্ট, স্ট্রিং স্ট্রিপ এরকম একটা ফাংশন বানিয়ে ফেলেছি। আমি যদি এখন এই প্রোগ্রামটা রান করি তাহলে কোনো আউটপুট আসবে না, কারণ ও একটা ফাংশন লেখা মানে হচ্ছে আমার তাকে কল দিতে হবে। যেরকম আমরা যদি কখনো ওয়ার্ডস ডট কাউন্ট মনে করেন ওয়ার্ডস ইকুয়ালস টু এবিসি প্রিন্ট ওয়ার্ডস ডট কাউন্ট, এই কাউন্ট যতক্ষণ কল না দিই, কাউন্ট কি কখনো ভ্যালু দেখায়? না ভাইয়া, না কখনো দেখায় না। সেজন্য আমরা যতক্ষণ না এই কপিয়ারকে ডাক দিব ততক্ষণ কপিয়ার আসবে না। মনে করেন আমরা এখন লিখলাম প্রিন্ট, এখন আমরা আমাদের বানানো যে ফাংশন আছে কপিয়ার সেটাকে কল দিচ্ছি। সি লিখলে দেখেন চলে আসছে কপিয়ার। এই ফাংশন কিন্তু পাইথন আগে থেকে ছিল না, আপনি নাম বললেন সেই নামটাই লিখলাম, কপিয়ার লিখছি। কপিয়ার, এখন আমি যদি কপিয়ারের এইখানে মাউস নিয়ে যে কন্ট্রোল পি চাপি তাহলে কি দেখাচ্ছে? স্টার্ট এন্ড। স্টার্ট এন্ড মানে এইখানে আমি যে দুটা ভ্যারিয়েবল লিখেছিলাম সেই দুটো দেখাচ্ছে। স্টার্ট মনে করেন কত দিব? 5। মনে করেন যে 1 থেকে 5 প্রিন্ট করবো, 1 দিলাম এবং 5 দিলাম। এখন আমি যদি রান করি তাহলে 1 2 3 4 5 প্রিন্ট হচ্ছে, প্রিন্টেড থ্যাংক ইউ এটুকু প্রিন্ট হচ্ছে। নান প্রিন্ট হচ্ছে কারণ আমি এখানে আবার প্রিন্ট করতে যাচ্ছি। মনে করেন কপিয়ার ফাংশনকে যদি কল দিই সে কি করছে যে সবগুলো 1 থেকে 5 পর্যন্ত সব প্রিন্ট করছে, করে থ্যাংক ইউ নিজেই প্রিন্ট করে দিচ্ছে। আমার শুধু কপিয়ারকে ডাকলেই হবে জন্য কপিয়ার 1 থেকে 5, কারণ প্রিন্ট করার কাজটা এখন সেই করছে, আমাকে আলাদা করে প্রিন্ট করতে হচ্ছে না। এটা কি বোঝা গেল একটা ফাংশন কিভাবে লেখে? আজকে সময় জি কম ভাইয়া। বলে ঠিক একইভাবে আমরা আরেকটা কাজ করতে পারি। মনে করেন যে একটা ফাংশন বানাবো যে হচ্ছে হাই বলবে, সে হাই, এই ফাংশনটা কি করবে? একটা নেম নিবে এবং সে হচ্ছে প্রিন্ট করবে সে মনে করেন এটা হাই সেই নাম, একে আমি যে নামটা বলতে বলবো সেই নামটাও হাই বলে হাই অমুক সেটা বলবে। তো এখন আমরা মনে করেন এই ফাংশনটাকে কল দিব, কিভাবে কল দিব? সে হাই, তারপর একটা নেম দিব। সে হাই লিখবো এবং তারপর একটা নেম দিব, মনে করেন নাম দিলাম আকিফ। এখন যদি রান করি তাহলে বলছে হাই আকিফ। এখন মনে করেন যে আমরা কিছুই দিব না ওকে। আমরা কিছু কিছু ফাংশন দেখেছি না, যেরকম স্ট্রিপ, যদি কিছু না দিই তাও কাজ করে, আবার যদি কিছু দিই তাও কাজ করে, এরকম জি ফাংশন ভাইয়া। আছে না পাইথনে কিছু। এখন মনে করেন সে হাইকে আমি যদি রান করি সে কিন্তু ইরর দেখায়, কারণ বলছে মিসিং ওয়ান রিকোয়ার্ড আর্গুমেন্ট, তার মানে তোমার নেম দেওয়ার কথা ছিল তুমি নেম দাওনি, সেজন্য ইরর। এখন আমরা যেটা করতে পারি যে নেমের ভ্যালু আগে থেকে একটা সেট করে দিতে পারি। মনে করেন কিছু যদি না দিই, কিছু যদি দিই, মনে করেন হাই আকিব লিখলাম, তাহলে রান করলে কি দেখাবে? আমরা যেটা দিয়েছি সেটাই দেখাবে। আর আমরা যদি কিছু না দিই ওকে তাহলে কি দেখাবে? ওর কাছে অলরেডি যেটা আছে সেটাই দেখাবে, হাই মিয়াও। তো এটা হচ্ছে ডিফল্ট ভাবে আমরা সেট করে দিতে পারি। এখন গতদিনের প্রোগ্রামটা কিভাবে করতে পারি তাহলে? যে আমরা একটা সাম মানে দুটো সংখ্যা যোগ করার জন্য একটা ফাংশন বানাচ্ছি যে আসলে কি করবে? দুটো সংখ্যা প্রিন্ট করে এ আর বি যোগ করে দেখাবে, যে প্রিন্ট এ প্লাস বি। ঠিক একইভাবে আমি একটা ফাংশন বানাতে পারি যে হচ্ছে বিয়োগ করতে পারে, তাকে আমি যদি এ আর বি দিই সে প্রিন্ট করবে কি এ মাইনাস বি। ঠিক একইভাবে আমি আরেকটা ফাংশন বানাতে পারি যে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে পারবে, সে কি করবে? দুটা নাম্বার নিবে এবং আউটপুট দিবে এ ইন্টু বি। ঠিক একইভাবে আমরা আরেকটা ফাংশন বানাতে পারি যেটা ভাগ করবে, ডিভিশন করতে পারবে, সে করবে হচ্ছে এ আর বি ভাগ করবে। এখন আমাদের সুবিধা কি হলো আসলে ফাংশন লিখে? এখন আমাদের সুবিধা হলো যে কোনো সংখ্যা যোগ করার জন্য আমাকে আর চিন্তা করতে হবে না, আমি শুধু সামকে কল দিব, সাম বাকি কাজ করে দিবে। একই ফাংশন আমরা এখন বারবার ইউজ করতে পারবো। এখন আমরা সেদিনের প্রোগ্রামটা বানাবো যে ইনপুট বললাম যে ভাই একটা প্রশ্ন ছিল, জি
আমি যদি এই ফাংশনটাকে মানে একদম চিরস্থায়ীভাবে অফ করে দিতে চাই, যাতে মানে এই প্রোগ্রামটাও যদি না থাকে তারপরেও এই ফাংশনটা আমি ইম্পোর্ট করতে পারবো, সেক্ষেত্রে কি করব? চিরস্থায়ীভাবে অফ করে দিতে চান? মানে মানে সব সময়ের জন্য ইয়াতে সার্ভারে অফ করে দিতে চাই আর কি, যাতে এই প্রোগ্রামটা যদি নাও থাকে তাও আমি ওই ওই ফাংশনটাকে কল করতে পারবো। মানে অন্য মানে এরকম ভাইয়া কল। যে ইম্পোর্ট হচ্ছে ম্যাথ করি না ভাইয়া, এরকম মানে চাচ্ছে। আচ্ছা, এখন আমরা এই মনে করেন যে এই কাজটাই করলাম। এখন ডে 4 আছে, তো ডে 4 এর নাম আমি দিলাম যে চেঞ্জ করে কিভাবে, এখানে মনে করেন যে রিনেম দিচ্ছি, রিফ্যাক্টর রিনেম, এটার নাম মনে করেন আমরা দিলাম ক্যালকুলেটর নামে একটা, ক্যালকুলেটর ডট পাই নামে একটা ফাংশন মানে ফাইল বানিয়ে রেখে দিয়েছি। এই ফাইল আমি যদি রান করি কি হবে? কোনো কিছু হবে না, কারণ এর একটা ফাংশন, একে কখনো কল দেওয়া হয়নি। এখন আমি যেটা করতে পারি, মনে করেন যে আমি একটা নতুন প্রোগ্রাম লিখছি, যে আজকে ডে 4 লিখছি। ডে 4 ইউজ করার সময় মনে করেন আমি এখন যোগ বিয়োগ পারি না, কি করব? যে ইম্পোর্ট করব, কাকে ইম্পোর্ট করব? ক্যালকুলেটর ডট পাই, এই যে ক্যালকুলেটর লিখেছি একে ইম্পোর্ট করব। আমার প্রোগ্রামের মধ্যে ইম্পোর্ট ক্যালকুলেটর লেখার মানে হচ্ছে এর মধ্যে যে যে ফাংশন আছে, সাম, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, আমি লাস্টে আমার নাম লিখে দিচ্ছি যাতে মনে না হয় যেটা হচ্ছে পাইথনের ফাংশন, এটা কিন্তু আমার প্রোগ্রামে উপস্থিত। কিভাবে? আমি যদি এখন বলি যে ক্যালকুলেটর ডট সাম আকিব, আমি যদি দুটো সংখ্যা দিই তাহলে সে রান করলে কিন্তু আউটপুট দেখাবে। যদি রান করি, আচ্ছা এই প্রোগ্রামটা রান করতে হবে, সেজন্য রান, এই তো 7 দেখাচ্ছে। তার মানে ওই ফাংশনগুলো কিন্তু আপনার প্রোগ্রামে অলরেডি উপস্থিত, কিন্তু যতক্ষণ না আপনি কল দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ডিস্টার্ব করছে না। আপনি কি এটাই জানতে চেয়েছিলেন? জি, এটাই জানতে চাইছিলাম। আচ্ছা, হ্যাঁ, এইটা হচ্ছে এইভাবে করতে পারবেন। তো আমরা কতদিনের প্রোগ্রাম এইভাবেই করতে পারি, যে একটা নাম্বার চাইবো প্রথমে ইউজারের কাছে, যে ইউজার তুমি ইনপুট দাও, এন্টার ফার্স্ট নাম্বার, তারপরে আমরা একটা নিউ লাইন দিচ্ছি এবং তারপর আবার বলছি যে এন্টার সেকেন্ড নাম্বার এবং নাম্বারটা নাম্বার 2, নাম্বার 1। এরপরে বলবো যে কোয়ারি, যে তুমি এখন কি করতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। এখন যদি ইফ একই জিনিস আপনারা যা লিখেছেন যে কোয়ারি ইকুয়ালস 1 হয়, আমি আর লিখছি না কি করলে কি হবে, তাহলে মনে করেন যোগ করবে, এটা হচ্ছে অ্যাডিশন। তাহলে কোয়ারি ইকুয়ালস 1 হয়, আমি ক্যালকুলেটরকে ডাকবো ডট সাম আকিব এবং ওই দুটো সংখ্যা পাঠিয়ে দেবো, নাম্বার 1, নাম্বার 2। ঠিক একইভাবে আমার যদি মনে করেন কোয়ারি ইকুয়ালস টু 2 হয়, তাহলে মনে করেন আমি ভাগ করতে চাই। এলএফ হবে না? কোথায়? সেকেন্ড ইফটের জায়গায় এলস ইফ হবে না? এলএফ হবে না? হ্যাঁ, এলিফ হবে, কারণ এলিফ দিলেও হবে, ইফ দিলেও হবে। এলিফ দেওয়া ভালো, এলিফ দেওয়া ভালো, কারণ ইফ আর এলিফের পার্থক্য কখন হয়, মনে করেন যে এমন ইফ, আচ্ছা ওটা পরে বলছি, আপাতত এটাই করে দেখাই যে মনে করেন ভাগ করব 2 দিলে, এ আর বি পাঠাবো, এবং এ আর বি না, আমরা পাঠাবো কি নাম্বার 1 আর নাম্বার 2। এখন যদি রান করি, এখানে এলিফ দিলেও যা হতো ইফ দিলেও তা হতো, এটা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখন আমরা যদি ইনপুট দিই 5, 4 এবং কি করতে চাই, মনে করেন আমি চাই ভাগ করতে, 2 দিলাম। আচ্ছা, ভাগের জন্য তো আমি লিখি নাকি, প্রিন্ট করবে সাব ক্যালকুলেটর ডিভিশন 1/2, ডিভিশন করলে প্রিন্ট 1/b, a/b, 2 হলে এটা হবে। আচ্ছা, রান করে দেখি, 1, 5 এবং আমি যদি বলি 1, তাহলে প্রিন্ট করে না, কেন প্রিন্ট করে না? আর রাগ করেছে। আচ্ছা, এখন শুধু ডেকে দেখি কেন মন খারাপ। মনে করেন সাম ক্যালকুলেটর ডট সাম আকিব 2 আর 4 যদি দিই, আউটপুট আসে 6, তার মানে আমার এই ইনপুট নিতে কোনো অসুবিধা হচ্ছে। আচ্ছা, এইভাবে এটা কাজ করবে, এখন করছে না কেন? কারণ আমরা এখানে ইন্টিজারের সাথে তুলনা করছি, এটা একটা সমস্যা। কোয়েরিটা স্ট্রিং হিসেবে ইনপুট নিচ্ছি।
হ্যাঁ, আমরা যদি ইন্টিজার দিয়ে দিই তাহলে কাজ করার কথা, তাই না? জি ভাই। আমরা যদি 5 দিই এবং বলি 1 10, ঠিক আছে। এখন মনে করেন আমি দিলাম হচ্ছে 54 এবং 12 এবং ভাগ করতে চাই, তাহলে হচ্ছে 4.5। এখন মনে করেন আমি দিচ্ছি যে 50 এবং 0, এটাকে আমি ভাগ করতে চাই মানে 2, তাহলে কি আসে? একটা ইরর আসে, ডিভিশন বাই 0, কারণ 0 দিয়ে তো আসলে ভাগ করা যায় না। এটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি দেখি চেষ্টা করে, যে আমরা এটাকে ট্রাই করব যে a থেকে b তে ভাগ করা যায় কিনা। এরপরে কি লেখে? একসেপ্ট লেখে পাইথনে। হ্যাঁ, একসেপ্ট যদি ট্রাই করি তাহলে সেটা ট্রাই করবো যে একে বি তে কি ভাগ করা যায় 50 কে 10 দিয়ে। যদি দেখি যে ভাগ করা যায়, ভালো আউটপুট দেখাবো। যদি দেখি যে না যায় না, তখন লিখবো যে why you are trying to divide by 0 দিয়ে একটা অ্যাংরি ফেস। আচ্ছা, এখন দেখি রান করে কাজ হয় কিনা। মনে করেন যে আমি 50/0 এবং 2, ও কিন্তু ইরর দেখাচ্ছে না। আমি 0 দিয়ে ভাগ করছি, ও কিন্তু ইরর দেখাচ্ছে না। ও দেখাচ্ছে যে কেন তুমি আমাকে 0 দিয়ে ভাগ করতে বলছো। আর আমি যদি ঠিকঠাক বলতাম যে 50 কে তুমি 10 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু 5 ঠিকঠাক দেখাচ্ছে। আচ্ছা, আজকে একজন রাকিব ইসলাম নামে ভাই হচ্ছে দেখিয়েছিলেন যে ভাগ করলে আমাদের ইরর আসছিল। যদি আমরা ট্রাই ক্যাচ লিখি তাহলে কিন্তু আমাদের ইরর আর আসবে না এইভাবে। আপনি কি আছেন? হ্যাঁ, ফাংশন ডিভাইড না করেও তো ক্যালকুলেটরটা বানানো যায়। ডিভাইড না করে মানে বুঝিনি, আরেকবার। মানে নরমালি প্লাস আইকন দিলেও তো এমনি এমনি সাম করে দিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আমি এখানে দেখাচ্ছি ফাংশনের জন্য। মনে করেন ফাংশন তো এখন a+b হবে না। আমরা যখন বড় বড় কাজ করব তখন মনে করেন এই ফাংশনের জন্য লেখা থাকবে 50 লাইন, এটার জন্য লেখা থাকবে 50 লাইন, এটার জন্য 50 লাইন, এরকম অনেক বড় বড় কিছু থাকবে। মনে করেন আমরা একটা ফাংশনের নাম দিলাম সেন্ড ইমেইল, ওই ফাংশনকে আমরা যদি কল দিই ওই ইমেল পাঠিয়ে দিই, তো তার জন্য মনে করেন 50 লাইন লেখা আছে। তো সেই কোডটা আমরা যদি এইখানে হিজিবিজি করে লিখি তাহলে পরে পড়তে অসুবিধা হবে। তো সেই সময় আমাদের কোডটা দেখতে এরকম হবে যে সেন্ড ইমেইল লিখেছি কোনো একটা জায়গায়, যেরকম আমি যদি দেখাই, আসলে একটা প্রজেক্ট দেখাই যে এটাও হিজিবিজি প্রোগ্রাম, আমি অনেক ছোটবেলায় লিখেছিলাম। এখানে দেখেন যে ফাংশন আছে কিছু। কিরকম ফাংশন? একটা হচ্ছে ডিফাইন সেন্ড ইমেইল। এ কি কি প্যারামিটার গ্রহণ করছে আসলে? এখানে কি কি প্যারামিটার গ্রহণ করছে? নাম আর ক্যান্ডিডেট নাম আর ইমেইলে নাম, ক্যান্ডিডেট নাম আর ইমেল। তারপরে কিন্তু ও এখানে অনেক কাজ করছে, এটা হাবিজাবি। তারপরে সার্ভার সাথে কানেক্ট করছে, করে আমার কাছ থেকে ইমেল যাচ্ছে, সিসি তে রাখছে এদেরকে। তারপরে মনে করেন যে ওটাকে কাটা ছেঁড়া করে কনগ্রাচুলেশন আপনি অমুক অমুক পেয়েছেন এটা বলছে। তারপরে তার সাথে অ্যাটাচ করছে আপনার সার্টিফিকেটটা। এত কাজ করে টোরে লাস্টে ইমেলটা পাঠাচ্ছে। এই কাজটা আমি যদি বারবার বারবার লিখতে যাই প্রোগ্রামে, তাহলে হিজিবিজি লাগবে। পাইচার্মের সুবিধা, পাইচার্মে না, যে কোনো প্রোগ্রামের সুবিধা পাইথন ফাংশন লিখলে যে আমরা সুন্দরভাবে এটা গুছিয়ে রাখতে পারি। আমি যদি এটাকে মিনিমাইজ করে দিই তাহলে দেখেন আমার ফাংশন মাত্র দুটা, একটা সেন্ড ইমেইল, এটা হচ্ছে সেন্ড সার্টিফিকেট। প্লাস দিলে বড় করে দেখাচ্ছে। ঠিক সেরকম এদিকে হচ্ছে আমার একটা প্রোগ্রাম আছে। আমি যদি এটা শুধু রান করে দেখাই, জেনারেট সার্টিফিকেট, আপনাদের যে কোনো একজনের নাম বলেন। আজমাইন। আচ্ছা, আমি যদি এটা রান করি তাহলে আমার যে টেমপ্লেট দেওয়া আছে সেই টেমপ্লেটে আউটপুট আসার কথা। এই তো আপনার জন্য একটা সার্টিফিকেট তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আপনি যদি টেমপ্লেট ওকে ধরায় দেন, টেমপ্লেট মানে পিছনে কোন সার্টিফিকেটের উপর লিখতে হবে, তাহলে সে সেটা লিখবে, লিখে এটা আপনাকে ইমেল করে পাঠিয়ে দেবে। এরকম কাজ সহজ করার জন্য আমরা আসলে ফাংশন লিখি। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা দেখলাম হোয়াইল লুপ, ফর লুপ, গেসিং গেম এবং ফাংশন লেখা। এই হচ্ছে আজকের সেশন। আর কোনো কোশ্চেন নিচ্ছি না, অলরেডি 5টা বেজে গেছে। আসমা আপু, আপনি কি আছেন? আসমা আপু আছে। আমি আছি। আচ্ছা, আমাদের সেশন আজকে তাহলে এখানেই শেষ। আবার আগামীকাল দেখা হবে 3টার সময়।
আর একই লিঙ্কে আবার একই আজকের জন্য যে জুম লিঙ্ক ছিল আগামীকাল একই জুম লিঙ্কে ক্লাস হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।